আসসালামু আলাইকুম সবাইকে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ আজকে। তোমরা জানো যে হচ্ছে আমাদের যে জিএসটি পরীক্ষা ছিল আজকে 9 তারিখ, 9 মে। জিএসটি পরীক্ষার পরবর্তীতে আমরা মনে করি যে প্রায় প্রতিটা বড় বড় পরীক্ষার পরে আমরা তোমাদের সাথে একটু কিছুক্ষণ কথা বলতে চেষ্টা করি। সেই হিসেবে আজকের পরীক্ষাটার পরের যে আজকের কথাবার্তা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, আমি মনে করি হচ্ছে কি হিসেবে বলবো সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি। তো এটা এই গাইডলাইনটা বা হচ্ছে এই আজকের লাইভটা, এটা হচ্ছে মেইনলি ফার্স্টে আমি ক্লিয়ার করে নিচ্ছি কাদের জন্য, যারা তোমরা চিন্তা ভাবনা করতেছো হচ্ছে ভাই, বা আগে থেকে চিন্তা ভাবনা করে রাখছিলে যে হচ্ছে ভাই আমি ফার্স্ট টাইম মেডিকেলে কোনো একটা কারণে হয় নাই, আল্লাহ দেন নাই, এখন হচ্ছে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এখন ওই গ্রুপটাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে যারা আগের মেডিকেল ভর্তি পরীক্ষার পর থেকেই শুরু করে দিচ্ছে পড়ালেখা, এটা হচ্ছে একটা ব্যাপার। যদিও শুরু করে দেওয়া মানে কিন্তু আসলে ফুল স্পিডে শুরু করার ব্যাপারটা এরকম না। ওকে, আরেকটা গ্রুপ যেটা ছিল যে হচ্ছে আমি যদি এখানে চিন্তা করি যে হচ্ছে তোমাদের মধ্যে অনেকে যারা যে চিন্তা ভাবনা করছো যে হচ্ছে ভাই আমি জিএসটি পরীক্ষার পর্যন্ত ট্রাই করতে চাই, বা জিএসটি পর্যন্ত আমি একটু ওয়েট করতে চাই, জিএসটির পর থেকে শুরু করতে চাচ্ছি। তো আজকের গাইডলাইনটা মূলত ওই দুই গ্রুপের জন্যই, যে হচ্ছে কে কিভাবে এখন নতুন করে আগাবে সেই প্ল্যানটা নিয়ে আমরা কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলবো আর কি। ওকে, তো ফার্স্টে তোমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে ভাইরা হচ্ছে লাইভটা শেয়ার করে দিচ্ছেন গ্রুপগুলোতে এবং তাদের হচ্ছে টাইম লাইনে। তো তোমরা মানে ইচ্ছা করলে তোমাদের যে হচ্ছে বিভিন্ন যদি গ্রুপ থাকে তারপরে টাইম লাইনে শেয়ার করে দিতে পারো। আর আমাকে একটু কনফার্ম করো যে হচ্ছে আমার কথা তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদের সাথে দেখতে পাচ্ছ যে আমরা আজকে ম্যাচিং করে আসছি, আমি আর অন্তর ভাই। হচ্ছে মাঝখানে শাহিন ভাই হচ্ছে কাবাব মে হাত দিয়ে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, কিছু করার নাই, হচ্ছে ছোট ভাই হিসেবে আমরা মাফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে শাহিন, তাহলে শাহিনকে হয়তো তোমরা চিনো সবাই। শাহিন হচ্ছে কে 80 ব্যাচের, মানে হিসেবে যদি আমরা বলি তাহলে হচ্ছে আমার 6 বছরের জুনিয়র। আমার 6 বছর না, আসলে 7 বছরের আর কি, এইচএসসি হিসাব করলে। আচ্ছা, অন্তরের 6 বছর, তো আমাদের ডিএমসির হিসাবে হচ্ছে 6 বছরের জুনিয়র আর কি। আচ্ছা, সবাই বলতেছে তো কথাবার্তা ঠিকঠাক আছে, আমরা তাহলে হচ্ছে কথাবার্তা শুরু করতেছি। হ্যাঁ, এখন আগে বলে রাখতেছি কিন্তু আজকের লাইভটা খুবই ইম্পর্টেন্ট এবং আশা করব তোমরা হচ্ছে একটু মনোযোগ সহকারে কথা বলা শুনবা। আমরা বেশি লেংদি করবো না, তোমাদের বেশি সময় নিব না। তো আমরা যে হচ্ছে জিস্ট কথাবার্তা যেগুলো, যে হচ্ছে আমরা কিভাবে শুরু করব, কি করব না, এইসব ব্যাপার নিয়ে আমরা ইনশাল্লাহ কথাবার্তা বলবো। ওকে, শাহিন ভাই একটু যদি কথাবার্তা বলেন। আচ্ছা, এরকম হচ্ছে আমরা, আপনি যেটা বললেন যে দুইটা গ্রুপ ছিল আর আসলে, তাই না? যারা মেডিকেল দেওয়ার পরই একদম শুরু করে দিয়েছে যে আমি সেকেন্ড টাইম মেডিকেলেই ভর্তি হব। এখন হচ্ছে যারা জিএসটি পর্যন্ত অপেক্ষা করছে, এটার মধ্যে আমরা আবার ডিভাইড করলে দুইটা গ্রুপে পাবো। একটা গ্রুপ হচ্ছে কোথাও চান্স পাইছে, আর একটা গ্রুপ হচ্ছে কোথাও চান্স পায় নাই। যারা কোথাও চান্স পাইছে তারপরেও মেডিকেলের স্বপ্ন দেখে, তারা আমাদের এখানে আছে, এই এক শ্রেণী আছে। আরেকটা শ্রেণী আছে যে কোথাও হয়তো মানে ভালো মতো পড়াশোনা করছে বাট লাক কাজ করে নাই, যে কোনো কারণে হোক চান্স পায় নাই। তো এই আরেকটা গ্রুপ আমাদের আছে। তো আজকের লাইফটা হচ্ছে এই দুই গ্রুপের জন্য, যারা আসলে এক গ্রুপ চান্স পায় নাই, আরেক গ্রুপ হচ্ছে চান্স পাইছে বাট তার ড্রিমটা হচ্ছে হোয়াইট অ্যাপ্রনের। তো এই দুই গ্রুপের জন্য আজকের আমাদের এই লাইফটা। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলে নিই যে আজকে আমাদের লাইফের মানে এজেন্ডা মূলত কি। এখানে আমরা মূলত যে ব্যাপারগুলো আজকে তোমাদেরকে বলবো, যে হাউ টু স্টার্ট, কিভাবে তোমরা শুরু করবা, নাম্বার 1। নাম্বার 2, যে সেকেন্ড টাইমের হিসেবে তোমাকে ফার্স্ট টাইমের তুলনায় কি কি বেশি পড়তে হবে, যে নাম্বারটা তোমার কাটা যাবে সেটাকে কাভার করার জন্য তোমার কি কি করতে হবে, এবং এরপরে কত, এবং তোমাদের অনেকেরই জিপিএ থেকে নাম্বার কাটা যেতে পারে। তো জিপিএ থেকে নাম্বার কাটা যাওয়ার মানে কত নাম্বার কাটা যাওয়ার পরে তুমি আসলে মেডিকেল প্রিপারেশন নিতে পারবা, এবং সাথে তোমার ভার্সিটি প্রিপারেশন ব্যাকআপ হিসেবে রাখতে হবে কিনা এই ব্যাপারটাও কিন্তু আমরা ইনশিওর করব, মানে বলে দিব আর কি। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা অনেকেই আসো যারা গত বছর ভার্সিটি প্রিপারেশন নিয়েছো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো, ঠিক আছে, কিন্তু এবছর মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ সেকেন্ড টাইমার হিসাবে। তোমাদের কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে যারা গত বছর মেডিকেল প্রিপারেশন নিয়েছিল তাদের তুলনায়, সেগুলো আমরা বলবো, এবং সেটা কিভাবে কাভার আপ করা সম্ভব সেটাও বলবো। কারণ আমি নিজে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি, আমি জানি যে মেডিকেল প্রিপারেশন যারা নিয়েছে তাদের তুলনায় তোমাদের কোন কোন জায়গায় গ্যাপ আছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে পুরো লাইভে আলোচনা হবে। আর যে ব্যাপারটা সেটা হচ্ছে নতুন যে কোর্স, সেটা হচ্ছে 16 তারিখ থেকে শুরু হবে। আমি আগেই বলে দিচ্ছি, কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের যে পেজ আছে রোড টু ডিএমসি 2.0 অথবা গ্র্যাভিটি মেডিটেশন, তুমি যেখান থেকে লাইভটা দেখতেছো এটার ক্যাপশনেই দেওয়া আছে, ঠিক আছে, ওই পেজগুলোতে তুমি যোগাযোগ করলেই হয়ে যাবে। আমরা এখন আমাদের মূল কথাবার্তায় ঢুকবো। এবং আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের ক্ষেত্রে সেকেন্ড টাইমারদের রোল মডেল আমাদের মাইনুল ভাই আছে, যিনি মেডিকেলে ঢাকা মেডিকেলে 10ম হয়ে চান্স পেয়েছিলেন এবং সে কিন্তু সেকেন্ড টাইমার ছিল, ঠিক আছে। তো এই পুরো ব্যাপারগুলো
যা যা আমি বললাম তা আজকে আমরা এই লাইভে ক্লিয়ারলি বলবো, ঠিক আছে? কিভাবে তোমরা পড়াশোনা শুরু করবা এবং একটা ভালো মেডিকেলে চান্স পাবা। ওকে মাইনুল? আচ্ছা, এই জায়গাতে আমি ফার্স্টে হচ্ছে ওই যে শাহিন যে টপিকটা উঠাইছিল আর কি, এখন আমি আগে বলে রাখি, তোমরা হচ্ছে সেকেন্ড টাইম গাইডলাইন দেখতে দেখতে মনে হয় বিরক্ত অনেক এরকম আছে যাচ্ছে, কারণ আমি সত্য কথা বলতে কয়েকদিন পরে পরে গাইডলাইন নিয়ে ওদের, হ্যাঁ, তো হচ্ছে অনেকে বিরক্ত থাকতে পারো এবং কথাবার্তা শুনতে পারো, ব্যাপারটা এরকম হবে যাচ্ছে ভাই একই কথা 14 বার করে বলতেছেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে এরকম হচ্ছে, আমি হচ্ছে তোমাদের সাথে একটু ফার্স্টে একটু গল্প করি। সেটা হচ্ছে তোমরা একটা নাটক আছে মোশাররফ করিমের, দেখছো কিনা? নাটক নাম হচ্ছে প্যারাসিটামল 2 বেলা। ওকে, তো প্যারাসিটামল 2 বেলা নাটকের মধ্যে আমি একটু জাস্ট একটু গল্প করি আগে। তো 2 বেলা গল্প, ওই প্যারাসিটামল 2 বেলা নাটকের মধ্যে যেটা হয়, তো মোশাররফ করিম হচ্ছে কিডন্যাপ করে, হ্যাঁ। তো কিডন্যাপ করার পরে জিজ্ঞেস করে যাচ্ছে তোর কি ছিল, পরে ও বলতেছে যাচ্ছে ও গেছিল সদরঘাট। মোশাররফ করিম বলতেছে যাচ্ছে আমি গেছিলাম সদরঘাট, ওখানে এত মানুষের ধাক্কাধাক্কিতে আমার জুতা গেছে হারায়া, ঠিক আছে, এই গল্প এরকম বলছে। তো কিছুক্ষণ পরে মনে করছে যারা কিডন্যাপ করছে গুন্ডা পার্টি আর কি, গুন্ডা পার্টি এসে দুই চারটা চড়থাপ্পড় দিছে, এই এক কাহিনী কতবার বলছ, মানে জিজ্ঞেস করলে এই কাহিনী বলে আর কি, বুঝছো? তো একটু পরে আরেক গুন্ডা এসে জিজ্ঞেস করছে এই তোর কি ছিল বল। পরে বলতেছে যে ভাই কি বলবো, হচ্ছে গেছিলাম কমলাপুর স্টেশনে, পরে মানুষে এত ধাক্কাধাক্কি, পরে তো আমার জুতা গেছে হারায়। পরে পাশের জন যে গুন্ডা এসে বলছে এই তুই একটু আগে বলছিস তুই সদরঘাট গেছিলি, পরে মোশাররফ করিম বলতেছে সদরঘাট বলছি, পরে তো 2টা চট দিছেন, এই কারণে জায়গা পাল্টায় ফেলছে, বুঝছো ব্যাপারটা? মানে আমি কি জন্য এই কথাটা বলতেছি, মোশাররফ করিমের সুযোগ ছিল কথা পাল্টানোর, 2টা চোর তারপর খাওয়ার পরেও সে ডায়লগ চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে, যাচ্ছে সদরঘাট থেকে কমলাপুর চলে গেছে, কোনো সমস্যা নেই, আগে ছিল যা যাওয়ার চিন্তা ভাবনা, পরে রেল মানে রেলে যাবে এরকম। এখন আমার তো এরকম চেঞ্জ করার সুযোগ নাই। কেন সুযোগ নেই আমি তোমাদের একটু বলি। আমি অলওয়েজ তোমাদের যে কথাটা বলি সেটা হচ্ছে কি, যে আমি নিজে যা করে আসছি সেকেন্ড টাইমে, হ্যাঁ, এখন মনে করছে সেকেন্ড টাইম গাইডলাইন হলে দেখবো হচ্ছে আমি থাকি আর থাকার চেষ্টা করি আর কি। কারণ কি, কারণ অন্তর ভাই, রিজভি ভাই, রাহাত ভাই যারা আছে সবাই খুব সুন্দর গাইডলাইন, খুব সুন্দর পরামর্শ সবই দিতে পারবে, কিন্তু যে লাইফ এক্সপিরিয়েন্স যেটা সেটা তো দিতে পারবে না। আমি এটা ওদের ল্যাকিংস বলতেছি না, এটা ওদের সৌভাগ্য। ওকে, হচ্ছে ওদের এই মানে হচ্ছে ইয়েটা করতে হয় না, লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হচ্ছে না। তো আমি লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতেছি, এই কারণে আমি তোমাদের সাথে আসছি, না তোমাদের সাথে গল্প করি এসে। এখন কত হচ্ছে আমার লাইফে তো এক কাহিনী তো ওই যে এরকম 2বার ঘটে নাই। আমি সদরঘাট গেছিলাম, সদরঘাটে জুতা হারাইছি, ব্যাপারটা এরকম। আমার এই জায়গাতে কমলাপুর বলার কোনো সুযোগ নাই। এই কারণে আমি বলতেছি যে হচ্ছে যে আমার কথা তোমাদের যদি এরকম মনে হয়ে যাচ্ছে ভাই একই কথা 14 বার কেন বলতেছেন, কারণ আমি 14 বার এই সেম কাজ করে আসছি, ঠিক আছে? তো এই কারণে তোমার কাছে যদি মনে হয় যে হচ্ছে ভাই এই কথাটা কেন বারবার বলতেছে, বারবার বলতেছি তোমাকে এটা হচ্ছে মাথায় ঢুকানোর জন্য যে হচ্ছে তোমারও এই কাজগুলোই করতে হবে। এবং এটা তোমাদের আমি আগে বলছিলাম, তো হচ্ছে তোমরা এই কথা বলার পর তোমরা বলবো ভাই এই কাজ করলেই যে এরকম হবে যে আমি কি বলে এটা, এই কাজ করলে বা এই কাজটাই হচ্ছে একেবারে সাকসেসফুল হওয়া যাবে, এটার গ্যারান্টি কি? গ্যারান্টি তো আমি নিজে দাঁড়াইছি, ঠিক না? কারণ তুমি যদি জিজ্ঞেস করবে যাচ্ছে ভাই এটা যে একটা সাকসেসফুল প্ল্যান, এটার গ্যারান্টি কি? গ্যারান্টি তো আমি, ঠিক না? সাকসেসফুল প্ল্যান দেখেই তো আমি আজকে এখানে আসি, তাই না? তো আমার তুমি ক্যান্টিন বা আমার কথা কেন শুনবা? ওকে, তো হচ্ছে ব্যাপারটা এটাই। আমি নিজে যা করে আসছি তোমাদের সাথে এটাই শেয়ার করতেছি, এই জিনিসটা একটু মাথায় রাখবে। এখন আমি যে টপিকটাতে ছিলাম সেটা হচ্ছে যে চান্স প্রাপ্ত, চান্স না প্রাপ্ত, 2 গ্রুপ যদিও হোক, ঠিক আছে, আমি তোর কথার পয়েন্টে বলছি, তুই মাইন্ড করিস না ব্যাপারটা। গ্রুপ 2টা হোক আর 14টা হোক বা 100টা হোক, আলটিমেটলি গ্রুপ ওদের সেম, একটাই। সেটা কি? আমি সেকেন্ড টাইম মেডিকেলে চান্স পেতে চাচ্ছি হিসাবে এই জায়গাতে। এর মধ্যে থেকে যদি আমার কোন জায়গাতে চান্স হয়ে থাকে, এটা জাস্ট আমার একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? এইটা তুমি মানে এরকম হচ্ছে আমি একবার হচ্ছে আমি একটু বেশি গল্প করতেছি, তোমরা মাইন্ড করো না। একবার তাবলিগে গেছিলাম হচ্ছে এসএসসি পরীক্ষার পরে। তো ওই জায়গাতে একটা কথা ছিল সবসময় এরকম যে হচ্ছে মানে অনেকে অনেক ধরনের মতামত দিত। তো মতামত দেওয়ার পরে বলতো এরকম যে হচ্ছে ডিসিশন যদি কারো পক্ষে আসে তাহলে খুশি হওয়া যাবে না, আবার ডিসিশন যদি কারো বিপক্ষে আসে মন খারাপও করা যাবে না, ঠিক আছে? সেম পয়েন্টের উপর আমি এই কথাটা বলতে চাচ্ছি যে তুমি যদি কোনো জায়গাতে চান্স পেয়ে থাকো, তোমার এই জায়গাতে ওভার কনফিডেন্টও হয়ে যাওয়া যাবে না, আবার যদি কোনো জায়গাতে আল্লাহ না করুক চান্স না পেয়েও থাকো, তোমার জায়গাতে কনফিডেন্স হারানো যাবে না, ঠিক আছে? আমার মোটো সেকেন্ড টাইম মেডিকেলের চান্স নিশ্চিত করা, এবং সেটা কোনো রকমে না, সেটা হচ্ছে টপ করা। ওকে, সেটা মাইনুল ভাইকে ছাড়াই যা, সেটা ছায়া আপুকে ছাড়াই যা, ঠিক আছে? এই মোটো নিয়ে আগাইতে হবে। ওকে, এবং এটার জন্য আমার গ্রুপ ভাগ করা, আমি ওই দলে আসি না এই দলে আসি, এগুলা মাথায় রাখার কোনো সুযোগ নাই। একটাই আমার এম, সেটা হচ্ছে আমার সেকেন্ড টাইম মেডিকেলের চান্স পাইতে হবে এবং টপ করতে হবে, ঠিক আছে? এইটার জন্য যা করতে হবে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, এখন তুমি যদি চিন্তা ভাবনা করে থাকো যে হচ্ছে আমি কোন গ্রুপে আছি, তুমি যেই গ্রুপেই থাকো, মেইন কথা হচ্ছে 1 নাম্বার, তুমি অনেকে আমাকে হচ্ছে পার্সোনালি মেসেজ দাও, আমার মেসেজের কিন্তু ফার্স্ট মেসেজে একটু তুমি খেয়াল করছো কিনা এরকম থাকে হচ্ছে তুমি যে সেকেন্ড টাইম দিতে যাচ্ছ কনফিডেন্ট কিনা তুমি,
ওকে, এখন আমি জানি যে হচ্ছে একবার চান্স না পাওয়ার পরে স্বাভাবিকভাবেই কনফিডেন্স লো হবে, কিন্তু মেইন কথা হচ্ছে তোমাকে এই কনফিডেন্সটা ফিরে আনতে হবে যে হচ্ছে আমি ফার্স্ট টাইম আমি চিন্তা করছি চান্স পাবো, এখন তো সেকেন্ড টাইম আরো বেশি পড়তেছি, আমি কেন চান্স পাবো না, এই কথা তুমি মাথায় রাখো। ঠিক আছে, এটা মাথায় রাখলেই বাকি সবকিছু তোমার জন্য সহজ। ওকে, কেন সহজ আমি তোমাকে একটু বলি। তুমি ফার্স্ট টাইম পড়ছো কত মাস, আমি আবার যদি ধরি 3.5 মাস, ওকে এভারেজ ধরলাম আর কি 3.5 মাস। এখন তুমি বলতে পারো ভাই 3.5 মাস না একটু কম বেশি আছে, কোনো সমস্যা না, আমি 3.5 মাস ধরলাম। ওকে, তো 3.5 মাস পড়ার সময় তুমি চিন্তা করছো যে আমি মেডিকেলে চান্স পাবো, তাই তো চিন্তা তো করছো। এখন যদি এই কথা বলা যাচ্ছে না ভাই ওই সময় হাল ছেড়ে দিয়েছিলাম, ওই সময় যদি হাল ছেড়ে দাও, আমার তোমার জন্য সাজেশন হচ্ছে তুমি এবার হাল ছেড়ে দাও, তোমার ব্যাপারে আমার কোনো কথা নাই। ওকে, আর তুমি যদি এই চিন্তা করে থাকো যে হচ্ছে ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছো যে আমার পক্ষে সম্ভব, এইচএসসির পরে তুমি 3.5 মাস পড়াশোনা করার সময় তুমি চিন্তা করছো আমার পক্ষে সম্ভব, সেই জায়গাতে এখন থেকে যদি শুরু করো তাহলে হচ্ছে এভারেজে 7 মাসের মতো সময় আছে, প্রায় ডাবল। তুমি একবার পড়াশোনা করে আসছো, তারপরে এখন 3.5 মাস করে যদি আমি ধরি, তারপর আরো 2বার তুমি পড়বা, একবার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, সবকিছু করার পরে তুমি যদি চিন্তা করো যাচ্ছে ভাই আমার হবে কিনা, তাহলে আমি বলবো যে গতকালকে মানে বিশ্ব গাধা দিবস গেছে, ঠিক আছে, এই গাধা দিবসটা তোমার জন্যই। ঠিক আছে, আমি আপাতত একটু ব্রেক নিচ্ছি, অন্তর ভাই যদি কিছু বলতে চায়। আচ্ছা, তো মাইনুল ভাই খুব সুন্দর করে তোমাদেরকে একটা জিনিস বুঝাইছে, তোমাদের তো আসলে সবকিছু রিক্যাপ করে দিতে হয়, তো আমি একটু রিক্যাপ করে জাস্ট এটার একটা মানে মানে মূল জিস্ট কথাটা একটু বলে দিই। সেটা হচ্ছে তোমার ডিসিশনটা শক্তভাবে নিতে হবে। মাইনুল ভাই এতক্ষণ এটাই বুঝাইছে, ঠিক আছে? তোমার ডিসিশনটা শক্তভাবে নিয়ে তোমার ডিটারমাইন্ড থেকে সামনে আগাইতে হবে। যদি তোমার ডিটারমিনেশন না থাকে তাহলে আসলে এই যে লম্বা যে জার্নি, এই লম্বা জার্নিতে তুমি আসলে হারায় যাবা। ঠিক আছে, ধর একটা জাহাজ একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে যাবে, ঠিক আছে, সে যদি মানে ডিটারমাইনই না করে যে আমি এই পোর্টেই যাব, তাহলে কি সে কখনো এই পোর্টে পৌঁছাতে পারবে? পারবে না, সে ভুলভাল জায়গায় যাবে। ঠিক আছে, তো আমরা কয়েকটা জিনিস যে আলোচনা করব তা আমরা অলরেডি বলে ফেলছি যে আমাদের হাতে 7 মাস সময় আছে, এবং এই সময়ের মধ্যে তোমরা কি জানো যে আমরা আসলে মূলত আমাদের যে ব্যাচ সেখানে আমরা যেটা করব সেটাই আসলে আমাদের প্ল্যান। ঠিক আছে, আমাদের যে প্ল্যান আর আমাদের যে ব্যাচের প্ল্যান এটা আসলে মূলত সেম। সেখানে আমরা যেটা করব, একবার আমরা পড়ে শেষ করব, মোটামুটি ধরো 3 মাসের মধ্যে, 3-3.5 মাসের মধ্যে আমরা একবার পড়ে শেষ করব। এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা আরও একবার পুরোটা পড়ে শেষ করব, 2 বার শেষ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা আমাদের লাস্ট ফাইট যে ব্যাচ, সেই ব্যাচের মাধ্যমে আমরা একবার রিভাইজ করব এবং তারপরে ফাইনাল মডেল টেস্ট দিব। এবং এই যে ব্যাপারটা দেখো, তোমরা 3 বার পড়তেছো, 3 বার আমাদের সাথেই একটা বই পড়তেছো। এই 3 বার যখন তুমি পড়তেছো, তাহলে তুমি চিন্তা করে দেখো, গত বছর তুমি 1 বার পড়ছো, এবার তুমি 3 বার পড়তেছো শুধু আমাদের সাথে, তাহলে কি তোমার পক্ষে পারা সম্ভব না? অবশ্যই সম্ভব, অনেক ক্ষেত্রেই সম্ভব। এবং সাথে কিন্তু রেগুলার ফ্ল্যাশব্যাক এক্সাম ইত্যাদি ইত্যাদি আছে। এবং তোমরা অনেকে আছো যারা হয়তো কোনো কারণে হয়তো সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে পারতেছো না, আমাদের একটা ফ্রি গ্রুপও আছে সেকেন্ড টাইম মেডিকেল সাপোর্ট নামে। ঠিক আছে, এই লাইভের পরেই আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব তোমাদেরকে, ওই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। এই গ্রুপে আমরা একদম ফ্রিতে পরীক্ষা নিই, একদম ফ্রি। কয়েকদিন পর মোটামুটি 7 দিনে একদিন পরীক্ষা হয় না মাইনুল? 7 দিনে ফ্ল্যাশব্যাক অথবা জিকে ইংলিশ কিছু না কিছু থাকে, হয় ফ্ল্যাশব্যাক এক্সাম, না হলে জিকে ইংলিশ এক্সাম, নয়তো গ্রুপ ব্যাচের না হলে ব্যাচের পরীক্ষা, কোনো একটা কিছু থাকেই। ঠিক আছে, মানে তুমি আমাদের সাথে ফ্ল্যাশব্যাক এক্সামের মাধ্যমে একদম ফ্রিতেও তুমি একবার সিলেবাস শেষ করতে পারবে। আরটিডিএস বা রোড টু ডিএমসি স্টেশন থেকে আমরা আসলে একটা জিনিসই এনশিওর করি, সেটা হচ্ছে আমাদের সাথে যারা আছে, সেটা পেইড হোক বা ফ্রি হোক, তাদেরকে আমরা সর্বোচ্চ সেরা সার্ভিস দেওয়ার চেষ্টা করব, সেটা ক্লাস এক্সাম সব কিছুতেই। ঠিক আছে, এবং মাইনুল ভাই কিন্তু অলরেডি লিখতেছে বোর্ডের মধ্যে, তাই না, যে আমরা আসলে কোন কোন মেইন বই পড়ব এবং সেকেন্ড টাইমার হওয়ার জন্য আমাদের কোন কোন এক্সট্রা বই পড়তে হবে, কারণ আমাদের ওই 3টা মার্ক কভার করতে হবে না। আগে কিন্তু মানুষ 5 মার্ক কাটা যেও চান্স পাইতো, ঠিক আছে, কিন্তু তোমার ক্ষেত্রে কি হয়েছে, এটা আরেকটু ইজি করা হয়েছে, তাই না? 3 মার্ক কাটার একটা ব্যাপার। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি 1 বছর বেশি পড়ার টাইম পাচ্ছ, তাই না? তাহলে এই 1 বছরের মধ্যে তুমি 3টা মার্ক শেষ করে ফেলতে পারবা না? আর তোমরা অনেকে সার্কুলার চেঞ্জ হওয়ার কথাটা বলতেছো, আমি এই সম্পর্কে বলি, এই সার্কুলার চেঞ্জ হওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে ডিসিশন এখনো হয় নাই, বা এই ডিসিশন কেউ জানাইতেও পারবে না। তবে আমি এইটুকু আমার 9 বছরের এক্সপেরিয়েন্স থেকে আমি তোমাকে এইটুকু বলতে পারি, ঠিক আছে, যে সার্কুলার চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সরকারের কি মাথা নষ্ট হয়েছে যে তারা এই যে 5 মার্ক, এই 3-এর বদলে আবার 5 করে দিবে, আবার তোমরা আন্দোলন করবা,
আবার অনশন করবা, তারপরে কি আবার সেটা কমাবে। এই অহেতুক প্যারা নেওয়ার সরকারের কোনো দরকার আছে না? সরকারের এই অহেতুক প্যারা নেওয়ার কোনো দরকার নাই। এই জন্য তারা যেটা করবে, তারা হচ্ছে খুব সুন্দরভাবে যে সার্কুলার আছে সেই সার্কুলারই রাখার চেষ্টা করবে, চিন্তার কোনো কারণ নাই। রিটেন অ্যাড এসব কিচ্ছু হবে না, মোটামুটি তুমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারো, ঠিক আছে? সার্কুলার চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। আজ থেকে 10 বছর 12 বছর 13 বছর আগে থেকে শুনে আসতেছি সেকেন্ড টাইম নাকি থাকবে না, ঠিক আছে? এখন পর্যন্ত সেকেন্ড টাইম বিগত 10 বছর ধরে শুনতেছি, প্রত্যেকটা বার পরীক্ষার আগে স্টুডেন্টরা কমেন্ট করে, ভাই শুনতেছি সেকেন্ড টাইম নাকি থাকবে না। এই প্রত্যেকটা বার 10 বছর হলো শুনে আসতেছি, ঠিক আছে? আজও পর্যন্ত সেকেন্ড টাইম কিন্তু উঠে নাই, ঠিক আছে? বরং আরো ইজি করা হয়েছে, তোমাদের জন্য। 5 মার্ক কাটার পরিবর্তে 3 মার্ক কাটছে, ঠিক আছে? এখন তোমাদেরকে যদি একটা জিনিস বলি, এই যে মার্ক কাটার যে ব্যাপারটা, ধরো আমি বলি আমাদের সময় হাইয়েস্ট মার্ক ছিল হচ্ছে 85, লোয়েস্ট মার্ক ছিল হচ্ছে 75, আমি পাইছিলাম 80.5, ঠিক আছে? আচ্ছা ডিএমসির লাস্ট, সরি 75 ছিল ডিএমসির লাস্ট, আর পুরো মেডিকেলের লাস্ট ছিল হচ্ছে 65। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার যদি 10 মার্কও কাটা যাইতো, তাও আমি কোথায় পড়তাম? তাও আমি এই যে মানে মেডিকেলেই পড়তাম। 5 মার্ক কাটা গেলে আমি ঢাকা মেডিকেলেই পড়তাম, বুঝতে পারছো? মাইনুল ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা সেম, এখানে জাদিদ ভাই আসছে, জাদিদ ভাইয়ের ক্ষেত্রেও সেম, আমাদের সবার ক্ষেত্রে ব্যাপারটা এরকম সেম। 3 মার্ক 5 মার্ক কাটা গেলেও আমরা ঢাকা মেডিকেল কলেজেই পড়তাম। তাহলে তোমাদের হাতে যে এক্সট্রা টাইমটা আছে, সেই টাইমের মধ্যে কি তোমরা চাইলে এই পড়াটা কমপ্লিট করে আগাইতে পারবা না? অবশ্যই সম্ভব, ঠিক আছে? আমার সময় আসলে আমি একসাথে 3টা প্রিপারেশন নিয়েছিলাম, বুঝছো? একটা হচ্ছে মেডিকেল, একটা ভার্সিটি, একটা ইঞ্জিনিয়ারিং। আর তোমরা শুধু ডেডিকেটেডলি মেডিকেলের প্রিপারেশন নিবা, তাহলে তোমার পক্ষে কি সেই সময়টা বের করে আমরা যেভাবে গাইড করতেছি সেই গাইডেন্স অনুযায়ী পড়া সম্ভব না? তুমি নিজেকে একবার প্রশ্ন করে দেখো যে ফার্স্ট টাইমার ওরা হচ্ছে 3 মাস পরে চান্স পাইছে, আমি আরও 7 মাস সময় পাচ্ছি, তাহলে আমার কি সেই চেষ্টাটা করা সম্ভব না? এটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। আমাদের এই প্যানেলের মধ্যে শুধুমাত্র মাইনুল ভাই সেকেন্ড টাইমার, ঠিক আছে? আর কেউ সেকেন্ড টাইমার নাই, আর বাকি সবাই ফার্স্ট টাইমার ছিল, ঠিক আছে? কিন্তু কথা একটাই, এখানে যাদেরকে দেখো এই প্যানেলের সবারই তুমি যদি 3 মার্ক করে কাটা দিতা, তাও সবাই ঢাকা মেডিকেল কলেজেই পড়তো। এইটা হচ্ছে মেইন ব্যাপার। যাই হোক, আমাদের জাদিদ ভাই রিজ ভাই চলে আসছে, আমরা একটু সবাই এক জায়গায় হই, অ্যাভেঞ্জার্স রিউনাইটেড নাকি ইয়া করে দিতে হবে, জুম আউট করে দিতে হবে আসলে, তাছাড়া সবাইকে দেখা যাবে না। আমি করে দিচ্ছি, তুই বের হয়ে যাই থেকে আস্তে। অন্তর ভাইয়ের কথা থ্রুতে আমি জাস্ট একটা কথা বলতে চাই। অন্তর ভাই যেটা বললো যে তোমরা 1 বছর বেশি টাইম পাচ্ছ, 1 বছর বেশি টাইম পেয়ে তোমরা 3 মার্কস এক্সট্রা তুলতে পারবো না? খুবই ইজি। বাট এটার পথে বাধা কি জানো? এই যে তোমাদের ভয়, তোমরা সবাই কমেন্ট করতেছো যে ভয় লাগে, এই ভয়টাই হচ্ছে তোমাদের পিছনে বাধা, মানে তোমাদের এই যে ড্রিমটা আছে, ড্রিমের পেছনে বাধা, বুঝছো? যদি ভয় করো তাহলে তোমরা পরীক্ষায় পুরোটা দিয়ে আসতে পারবে না, প্রিপারেশন পুরোটা নিতে পারবে না, আলটিমেটলি কোনো লাভ হবে না। এই ভয়টা যদি থাকে তাহলে আসলে হবে না। ভয়টাকে দূর করে ডেডিকেটেডলি কাজ করতে হবে, তাহলে 3 মার্ক আসলে কোনো ব্যাপারই না। 3 মার্ক তোলা কোনো ব্যাপার হলো? আচ্ছা, এই যে তুই 3 মার্কের কথা বলতেছিস না, মাঝে মধ্যে এরকম হয়, বুঝছো? আমি একটু বেশি গল্প করে ফেলতেছি আজকে, সমস্যা নেই, আজকে লাইভটা তো আমারই, ঠিক না? তো আমি একটু গল্প করতেই পারি। সেটা হচ্ছে, মনে করো যে এরকম যদি হয় যে আমরা যখন লেকচার করতাম, বা তুই যখন এখন লেকচার করস, স্যার যখন মনে মনে বলে যে এটা তো তোমরা পড়ে আসছো, আবার যখন মনে মনে বলে আরে এটা তো সহজ, মনে মনে তখন তুই মনে মনে কি করস? স্যারের 2টা গালি দেস, ঠিক না? তা আমি জানি ওরা এই যে তুই যতবার বলতেছ যে স্যার এটা সহজ, ততবার মনে মনে গালি দিচ্ছে, সহজ, আপনি পরীক্ষাটা দিয়ে দেখেন। শাহিন ভাই পরীক্ষা দিয়ে দেখুক আর না দেখুক, মাইনুল ভাই কিন্তু পরীক্ষা দিয়ে আসছে, ঠিক আছে? মাইনুল ভাই পরীক্ষা দিয়ে আসছে, পরীক্ষা দিয়ে দেখে তারপর হচ্ছে জয় করে তারপরে এখানে আসছে, এত বছর ধরে পড়ায় তারপরে তোমাদের সামনে দাঁড়াইছে, ঠিক আছে? এরকম না যে হচ্ছে মাঝে মধ্যে এরকম মনে হয় যাচ্ছে, পোলাপানের কথা থেকে মনে হয় যাচ্ছে মাইনুল ভাই রাস্তা থেকে হাইটা যাচ্ছিল, ওরা বাইরে ডাইকে নিয়ে আসছে, ভাই কিছু বলে যান, ব্যাপারটা এরকম না। আচ্ছা, আমি একটা জিনিস একটু অ্যাড করি, যে তোমরা হয়তো চিন্তা করো যে আচ্ছা ভাই আমাদের তো মানে মনে কষ্ট অনেক বেশি। মাইনুল ভাইয়ের কষ্টের কথা যদি একটু বলি, এটা অনেকেই জানে না বা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, যে 15 সালে তোমরা হয়তো জানো যে মাইনুল ভাইয়ের যে এইচএসসি ইয়ার, সেখানে কিন্তু একটা অঘটন ছিল, একটা মানে প্রশ্ন আউটের একটা ব্যাপার ছিল। মানে মাইনুল ভাই পড়াশোনা করে চান্স পাওয়ার মতো অবস্থা থাকা সত্ত্বেও চান্স পায়নি। তুমি বুঝতে পারতেছো অবস্থা? তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো এরকম, যে হয়তো এখন সব কিন্তু একদম পারফেক্ট ফেয়ার হয়, সবকিছু একদম ফেয়ার পরীক্ষা, মানে তুমি যেরকম পড়ছো সেরকম মোটামুটি কাছাকাছি তুমি নাম্বার পাইছো। কিন্তু তার সময় কি হয়েছে তুমি চিন্তা করে দেখো একবার,
সে পড়ালেখা করছে, চান্স পাওয়ার মতো প্রিপারেশন ছিল, তারপরও চান্সটা পায় নাই। শুধু মাইনুল ভাই না, ওই ব্যাচে আমাদের ব্যাচে মানে ফার্স্ট টাইমারদের তুলনায় সেকেন্ড টাইমারই বেশি, বুঝতে পারছো? কারণ মানে টপ 10-এ 6 জন সেকেন্ড টাইমার ছিল, ইনক্লুডিং মানে কত সেকেন্ড থার্ড, এরা সবাই সেকেন্ড টাইমার ছিল, ফোর্থ সেকেন্ড থার্ড ফোর্থ সবাই সেকেন্ড টাইমার ছিল, বুঝতে পারছো অবস্থা? তাহলে মাইনুল ভাই যদি এত বড় একটা ট্রমা থেকে বের হয়ে এসে প্রিপারেশন নিয়ে মেডিকেলে 10ম হইতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তোমার এরকম ট্রমা আছে? তোমার তো এরকম ট্রমা নাই। এটাই আসলে মানে চেষ্টা করলে সবকিছুই হয়, যেটা আমরা এতক্ষণ ধরে এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মানুষের লাইফে অনেক ট্র্যাজেডি থাকে, অনেক অ্যাক্সিডেন্ট থাকে, বাট তারপরেও যাদের ক্যাপাবিলিটি আছে এবং যারা চেষ্টা করে ওরা কিন্তু সাকসেসফুল হয়। যেটার এক্সাম্পল শুধু মাইনুল ভাই না, অনেকেই আছে, ঠিক আছে? কিন্তু তুমি এখানে মাইনুল ভাইকে দেখতে পাচ্ছ, যেটা তোমার কাছে একটা ইন্সপিরেশন, তো সেটাকে নাও এবং চেষ্টা করো। এখন তো ভার্সিটির পরীক্ষা সবগুলা শেষ, হ্যাঁ, এখন তোমার যেখানেই হোক এক জায়গায় ভর্তি হয়ে তোমার একদম ফাইনাল টার্গেট হচ্ছে যে এবার আমি সেকেন্ড টাইমের জন্য একদম কমপ্লিট প্রিপারেশন শুরু করব। তো আজকে আমাদের দাঁড়ানোর মেন উদ্দেশ্য এটাই, তোমাদের মাঝখানে শক্তি যোগানো যে এটা তুমি পারবা এবং এটা তোমাকে পারতে হবে। রিজভি চলে আসছে, আমরা রিজভির কাছে যাই। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি ভালো মন্দ মিশিয়ে জীবন চলে যাচ্ছে। আমি একটু আমার ব্যাপারটা বলি তোমাদের ব্যাপার বলার আগে। আমি এই পুরো 24 ব্যাচের অ্যাডমিশন জার্নিটাকে খুব বেশি পার্সোনালি নিয়ে ফেলেছি। মানে এটা কম বেশি আমার মেডিকেল জার্নি, আমার অ্যাডমিশন জার্নি এরকম ফিল হচ্ছে, এবং অনুভবের এই স্তরটা বোধহয় আমি অন্য ব্যাচে রিচ করতে পারি নাই। আমি বুঝতে পারছি যে শিক্ষকতার যে লেভেল, সেই লেভেলে আমাদের আরও অনেক চূড়া হয়তো বা উঠা বাকি, বা উঠছি ধীরে ধীরে। মানে তোমাদের হয়ে যে এতখানি ফিল করা যায়, অনুভব করা যায়, এইটা আরও 2 বছর আগে এটা আমার কাছে এক্সপ্লোর ছিল না, যেটা আমি ধীরে ধীরে এক্সপ্লোর করছি। তো তোমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জের স্টোরি, তোমাদের প্রত্যেকটা ড্রিম, এটা এখন নিজের হয়ে চিন্তা করতে ভালো লাগে, বুঝছো? জিএসটি হয়ে যাওয়ার পর ভালো মন্দ যেটাই হোক, তোমার তো আগে থেকেই একটা সিদ্ধান্ত হয়তো বা নেওয়া ছিল। এমন তো না যে জিএসটিতে চান্স পেলে সেকেন্ড টাইম করব, না পেলে করব, মানে না পেলে করব, পেলে করব না, এরকম না। আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা সেকেন্ড টাইম করতে চায়, জিএসটি এখানে চান্স পাওয়াটা বাধা হয় না। তো তোমরা যারা ডেডিকেটেড বা আগে থেকেই ফিক্স করে রেখেছো সেকেন্ড টাইম করবো, তারাই আমার কথা শুনছো। তো টু বি অনেস্ট, এইখানে অলসতার কোনো আসলে জায়গাই নেই। ওকে, এটা তোমরাও বুঝো, আমরাও বুঝি, বাট এটা করে দেখাতে হবে। এবার এটা করে দেখাবা তোমরা, এবং এইটা করে দেখানোর জন্য মানুষ তো আমরা, বুঝছো? তো মানুষ মাত্রই আসলে কম বেশি অলস। তো এই অলসতাকে বিদায় জানাইতে হইলে এরকম একটা প্যানেল বা এরকম কিছু ইন্সপায়ারিং মানুষজন সামনে থাকা দরকার, যে যাদের দেখে আমার এই অলসতা উড়ে চলে যাবে, যাদের দেখে আমার আরেকটু পড়তে ইচ্ছে করবে, বুঝছো? তো আমরা তোমাদের কাছে সেই ক্যারেক্টারটা হতে চাই, অনেকের কাছে হতে পেরেছি। আমরা যে খালি পড়াই, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিই, জিনিসটা এরকম না। এটা একটা লম্বা জার্নি, এটাকে তোমার ফিল করতে হবে, এবং জার্নির প্রত্যেকটা মোমেন্টে কানেক্টেড থাকতে হবে, এই প্রান্ত এবং ওই প্রান্ত। আমরা অনলাইনেও যতখানি পারা যায় তোমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি, এবং আশা করা যায় যে যারা শুনছো এইখানে আজকে কষ্ট বুকে চাপা নিয়ে হয়তো বা থাকতে পারে, কিন্তু আমরা আমাদের গল্পগুলো একদিন বলবো মানুষদের। মাইনুল ভাই যেমন করে এখন নিজের গল্প বলতে পারে, অবশ্যই একটা সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি। হয়তোবা তুমি এই আরটিডিএস এর এই বোর্ডের সামনে দাঁড়ায় বলবা না, তোমার স্কুলে গিয়ে বলবা, তোমার কলেজে গিয়ে বলবা, তোমার জুনিয়রের গ্রুপ তোমাকে ঘিরে ধরবে যে আপা আপনি ঠিক এই পয়েন্টে কি করেছিলেন, তখন বলবা, ঠিক আছে? সো তখন আমাদের শিক্ষক হিসেবে আমরাও আসলে পূর্ণতা পাবো। আমি নেক্সট অন্তরের কাছে যাই। আচ্ছা, আমরা এখন অনেক কম কথা, ভূমিকা টাইপের কথাবার্তা অনেক হয়েছে, আমরা আসলে টপিকে চলে যাই। আমার মনে হয় একটু শাহিন ভাই একটু যদি জায়গা দেন তাহলে আমার সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল তোমরা যে টাইপের কোশ্চেন করবা, দেখো হচ্ছে কি কোশ্চেন করবা সেটাও আমি জানি, কি কোশ্চেন করতেছো সেটাও জানি। তো টেনশন নেওয়ার কোনো কারণে একটা একটা করে আমরা সবাই কথা বলবো এবং সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্টেই যে টপিকটা নিয়ে কথাবার্তা সেটা হচ্ছে নাম্বার কাট নিয়ে, যে হচ্ছে ভাই আমার এত নাম্বার কাটা যাচ্ছে, আমি কি করব, ঠিক আছে? আমি টু দ্য পয়েন্টে চলে আসতেছি, একটু খেয়াল করো। ওই যে অন্তর ভাই যে টপিকটা নিয়ে কথা বলছিল, আমি হচ্ছে আমার নাম্বারটা আমি একটু লিখে রাখছি, ঠিক আছে? এবং ওই যে ট্র্যাজেডির কথা যেটা বললো না, অন্তর ট্র্যাজেডির মোস্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে যেই মনে করো হচ্ছে অ্যাট্রাকটিভ যে পার্টটা সেটা মিস করছে। সেটা ট্র্যাজেডিটা কি জানো? মনে করো হচ্ছে নর্মালি ভর্তি পরীক্ষা হয় কিবারে? শুক্রবার। রেজাল্ট কিবারে হয়? রবিবার বিকালে অথবা সোমবার বিকালে। তো আমার সময় হচ্ছে পরীক্ষা হয়েছিল সম্ভবত হচ্ছে 22শে সেপ্টেম্বরের দিকে, মানে আমরা ওই টাইমে হচ্ছে 2.5 মাসের মতো সময় পাইছিলাম 2015 সালে। 2.5 থেকে বা হচ্ছে 2 মাস, মনে করে হচ্ছে 20 দিনের মতো এরকম সময় পাইছিলাম আর কি, হাইয়েস্ট। তো পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে মনে করে হচ্ছে বেরিয়ে আসছি, তখন আর জানি না যে হচ্ছে কোয়েশ্চেন ফাঁস হয়েছে।
ঠিক আছে। তো পরীক্ষা দিয়ে মনে করো যে আমি যে বাসাতে মানে হোস্টেলে থাকতাম, হোস্টেলে গেলাম। তো হোস্টেলে যাওয়ার পরে তারপরে শুনি হচ্ছে যে কোয়েশ্চেন ফাঁস হয়েছে। তো তাও সমস্যা নাই, আচ্ছা শুনছি আচ্ছা এটার সমস্যা কি। কিছুক্ষণ পরে শুনি যাচ্ছে আমার হোস্টেলের যে নিচে মনে করে যাচ্ছে এই যে কিছু ফটোকপির দোকান ছিল, এখানে 10 টাকা করে ফটোকপির দোকানে কোয়েশ্চেন পাওয়া যাইতেছিল। তো তো ওইটা শুনে মনে করে যাচ্ছে তখন অবস্থা খারাপ হয়ে গেছে আর কি, যে হ্যাঁ তাহলে তো এটা তো বেশি মিস হয়ে গেছে, ঠিক না। তো পরে বুঝতে পারছি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো নর্মালি যেটা বললাম রবিবার সোমবারে রেজাল্ট দেয়, কিন্তু আমি শুক্রবারে বাসায় গেলাম, শনিবার সকালে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে, বুঝছো, সকাল 10টার দিকে রেজাল্ট দিয়ে দিছে। এবং আমি জাস্ট একটু জার্নিটা শেয়ার করতেছি। আমার একটা বন্ধু আছে, বুঝছো, সে যতবার মন করে যাচ্ছে ইয়ে দেয় যাচ্ছে, ধরো আমাকে কোনো খোঁজখবর দিতে চায় বা হচ্ছে কোনো নিউজ দেয়, সেটা অলওয়েজ ব্যাড নিউজ, এরকম আর কি একটা অবস্থা। তো সে কল দিছে আমাকে, কি কেন ব্যাড নিউজ আমি তোমাকে বলি। মনে করো যে এসএসসি সময় পরীক্ষাতে ফোন দিয়ে তার কথা হচ্ছে আমার জানাইছে যাচ্ছে বন্ধু তুই কিন্তু ইয়ে পাস নাই, গোল্ডেন এ প্লাস পাস নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। এবং সমস্যা হচ্ছে এইচএসসি সময়ও সেম, এইচএসসি সময় ফোন দিয়ে বলতেছে প্রথম জানাইছে যাচ্ছে আফতাবুদ্দিন থেকে মাত্র 6টা এ প্লাস পাইছে, ভয়ঙ্কর অবস্থা। আফতাবুদ্দিন থেকে প্রতি বছর কমপক্ষে 30টা করে এ প্লাস পায়। ওই বছর 2015 সালে বলতেছে বন্ধু মাত্র তো 6টা এ প্লাস পাইছে, বুঝছো। তো মন করে স্বাভাবিকভাবে মন করছে ভিতরে তো চিপানো শুরু করছে, অবস্থা তো খারাপ। তো 6 জনের মধ্যে হিসাব করা শুরু করছি 6 জনের মধ্যে আমি পড়ি কিনা, বুঝছো, এরকম একটা অবস্থা। তো কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে জানাইছে যাচ্ছে বন্ধু তুই তো গোল্ডেন পাস নাই। আমি যে এ প্লাস পাইছি সেটা সে বলে নাই, বলতেছে কি বন্ধু গোল্ডেন পাস নাই। আচ্ছা ঠিক আছে, মানে নেগেটিভ দাগে আর কি। তো স্বাভাবিকভাবে পরের দিন আবার ওই যে রেজাল্টের দিন ফোন দিয়ে বলতেছে বন্ধু তো চান্স তো হয় নাই তোর। আমি জিজ্ঞেস করলাম যে তোর হয়েছে, না। আমি কিন্তু এইটা আগে বল, তাহলে তো ব্যাপারটা ইজি হয়। তো আচ্ছা সমস্যা এরকম হয়েছে। তো পরের দিন রেজাল্ট দিয়ে দিল। এখন কথা হচ্ছে এই যে রেজাল্ট দিয়ে দেওয়ার পরে আমার মনে করো যে নাম্বার আসছে কত, নাম্বার ওই রকম প্রশ্নের মধ্যে আসছে হচ্ছে 72.50 আসছিল, ঠিক আছে। তো ওই সময় 72 দিয়ে ঢাকার ভিতরে চান্স হওয়ার কথা, ঠিক আছে। ওই সময় হচ্ছে দেখা যায় ওই যে মনে করো হচ্ছে 75 পর্যন্ত, এর পরের বাড়ি হচ্ছে 75 দিয়ে ডিএমসিতে চান্স হয়েছে, মানে আমাদের সময় যেটা হচ্ছে 16তে, ওকে। তো 72 দিয়ে হচ্ছে আমার মনে করো যে ঢাকার ভিতরে না হইলেও যদি না হইতো আশেপাশে হয়ে যাওয়ার কথা ছিল, তো চান্সই হয় নাই। আচ্ছা ঠিক আছে, হয় নাই তো ওকে। তো মনে করো হচ্ছে আব্বা জিজ্ঞেস করছে হচ্ছে যে কি করবি। তো আমার ডিরেক্ট উত্তর ছিল হচ্ছে কি যে আমি সেকেন্ড আরেকবার ট্রাই করতে চাই, আমার কনফিডেন্স ছিল এরকম। তো ট্রাই করতে চাই, আচ্ছা ঠিক আছে, মনে করো যে ফ্যামিলি কোনো সমস্যা করে না, আচ্ছা ঠিক আছে প্রিপারেশন নে, ওকে সমস্যা নাই। এখন আমার কথা হচ্ছে তোমার হয়তো এটা নিয়ে একটু ডাউট থাকতে পারে যে ভাই আপনার ব্যাপারে সময় ইজি ছিল, কারণ কি আপনার তো নাম্বার কাটতো না, ওকে। এই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতেছি। তো তোমরা যে কথাটা বলো আর কি যে ভাই আমার তো নাম্বার কাটা যাবে এরকম। তো আমাদের সময় থেকেই মানে হচ্ছে 2015-16 থেকেই এরকম একটা গুঞ্জন উঠতেছিল যে হচ্ছে সেকেন্ড টাইমার হয় বাতিল করে দিবে, নয়তো হচ্ছে 5 নাম্বার কাটবে, কিন্তু নাম্বার কাটে নাই। এখন মনে করছে আমি যখন প্রিপারেশন শুরু করলাম তার মাঝখান থেকেও মনে করছে আমার কল আসছে বাসা থেকে হচ্ছে মানে আব্বা এইসব ব্যাপারে একটু কনসার্ন থাকতো, জিজ্ঞেস করছে যে হচ্ছে কিরে নাম্বার নাকি কাটবে এটা ওইটা, তাহলে কি সেকেন্ড টাইম দিবি নাকি। মনে করছে আমার হচ্ছে ইয়েতে জাহাঙ্গীরনগরে চান্স হয়েছিল, তো জিজ্ঞেস করছে নাকি জাহাঙ্গীরনগরে পড়ালেখা করবি। তো এরকম বারবার যখন প্রেশার দিচ্ছিল, তো আমার বড় ভাই হচ্ছে আবার আমার সাপোর্টে, তো বড় ভাই বলতেছে হচ্ছে তুই এক কাজ কর, তুই জাহাঙ্গীরনগরে ভর্তি ক্যান্সেলই করে ফেল, ঠিক আছে, তুই ডিরেক্ট সেকেন্ড টাইমের প্রিপারেশন নে। তো আমি ওই সময় হচ্ছে এটা মনে করছি একটা সাহসী পদক্ষেপ যেটাকে বলে আর কি, ওই সাহসী পদক্ষেপ নিয়ে হচ্ছে আমি বড় ভাইরে নিয়ে হচ্ছে জাহাঙ্গীরনগরে গেলাম, গিয়ে হচ্ছে ভর্তি ক্যান্সেল করে চলে আসছি। তার মানে আমি তোমাকে বলি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় আমি ফ্রি এজেন্ট হিসেবে প্রিপারেশন নিচ্ছি, ওকে। এবং মাথায় আমার এই চিন্তা নিয়ে আমি প্রিপারেশন নিয়েছিলাম যে হচ্ছে আমার হয়তো সার্কুলারে চেঞ্জ আসতে পারে, নাম্বার কাটতে পারে, ঠিক আছে। এরকম সব কিছু চিন্তা আমরা নিয়ে তারপরে আবার যে ব্যাপারটা মনে করছে মিডল ক্লাস ফ্যামিলির সন্তান আমি, তো সরাসরি আব্বা মনে করছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় মাথায় এইটা ঢুকাই দিছে যে বাবা প্রিপারেশন নিয়ে সমস্যা নাই, কিন্তু সরকারি মেডিকেলে চান্স না হলে কিন্তু ডাক্তারি পড়ানো আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। আমি তোমাদের সাথে ফ্র্যাঙ্কলি আলাপ করতেছি, ওকে। এই সব চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করছি, ওকে। এবং রেজাল্ট আমার এরকম করার চিন্তা ছিল, মনে করো আমরা 3 জন একসাথে থাকতাম, একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম হচ্ছে যে শান্তিনগরের এই শান্তিবাগ এলাকাতে, মালিবাগে। তো স্বাভাবিকভাবে ওই 2 জন, আমি ওই 2 জনকে ছোট করতেছি না, ওই 2 জনও আসলে ডাক্তারি পড়ছে, একজন পড়ছে আর কি প্রাইভেট মেডিকেল থেকে। তো ওর নিশ্চয়তা ছিল এরকম যে হচ্ছে ভাই আমি তো হচ্ছে যে যদি সরকারি মেডিকেল না হয় বেসরকারিতে পড়বে, তো স্বাভাবিকভাবে ওর চাইতে কয়েক গুণ বেশি আমি চেষ্টা করতাম। তো স্বাভাবিকভাবেই ওরা জিজ্ঞেস করতে যাচ্ছে এত কষ্ট করার দরকার কি, কষ্ট করার দরকার হচ্ছে আমার এই জন্য যে আমি সরকারি মেডিকেল না হলে আমার কি ডাক্তার হওয়ার স্বপ্ন আর কি পূরণ হওয়ার সুযোগ নাই, বুঝতে পারছো কথাটা। টার্গেট ওরকম ভাবে নিয়ে নিছি ভাই, এরপরে বাকিটা তো আল্লাহ ভরসা, ওকে। তো এই ব্যাপারে যখন হচ্ছে আমি এই যে এরকম 72 থেকে নেক্সট বার পরীক্ষা দিলাম 2016-তে, নাম্বার হচ্ছে 82.75, ঠিক আছে। ওইবার তুমি যদি হিসেব করো আমাদের হচ্ছে ডিএমসিতে লাস্ট মার্ক ছিল হচ্ছে 75.50,
ওকে। আর রিজভি তো হচ্ছে তোমাদের ফার্স্ট বয় ছিলই আমাদের সময়, ওকে, তোমরা সবাই চিনো। তো এই নাম্বার থেকে তুমি যদি হিসেব করো, এটা থেকে অলমোস্ট 7.25 নাম্বার যদি আমার কাটা যেত, তাও আমার ঢাকা মেডিকেলের চান্স হইতো আল্লাহর রহমতে, ওকে। আর যদি মনে করছে ওই সময় লাস্ট মার্ক ছিল হচ্ছে মানে হচ্ছে সরকারি মেডিকেলে কাট মার্ক ছিল সম্ভবত 65, ঠিক আছে, বা 65.50, ওকে। তো এখন এই ব্যাপারটাতে যদি তুমি হিসেব করো, তাহলে হচ্ছে আমার প্রায় 17.25 নাম্বার কাটা গেল, মেডিকেলে চান্স হইতো, ঠিক আছে। তাহলে আমি তোমার জাস্ট হচ্ছে এইটা বোঝানোর চেষ্টা করতেছি, তো যে তোমার প্রিপারেশনটা, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশনটা এই লেভেলেরই নিতে হবে যে হচ্ছে আমার নাম্বার কত কাটা যাচ্ছে এটা আমার কোনো মানে হচ্ছে ইম্প্যাক্টই রাখবে না এরকম। তাও আমরা হচ্ছে সেফটির জন্য আমরা বলি যে হচ্ছে এত কাটা গেলে এরকম, এত কাটা গেলে এরকম, কিন্তু আমি বলতেছি তোমার প্রিপারেশনটা এই লেভেলের হইতে হবে, ঠিক আছে। আমি বলছি না আমার লেভেলেরই হইতে হবে, তোমার লেভেল বেস্টটা যেটা আর কি সেটা হইতে হবে, এটা হচ্ছে মাস্ট। এবার আসি হচ্ছে ভাই কত নাম্বার কাটা গেলে কি করব। দেখো এই বছরের আগের সার্কুলার পর্যন্ত কত নাম্বার কাটা যেত? 5 নাম্বার সেকেন্ড টাইমের, তাই না? এবং আমরা যদি হচ্ছে 2022-এর রেজাল্টটাও যদি দেখি আমরা, তো ওই সময়ে দেখা গেল হচ্ছে যে 3000 সিটের মধ্যে 1005 জন ছিল হচ্ছে সেকেন্ড টাইমার, যে সময় হচ্ছে 5 নাম্বার মাইনাস হতো, ঠিক আছে। তার মানে আমি ধরতে পারি এই যে 3 নাম্বার আর 5 নাম্বার যে কাটা যাচ্ছে, এই নাম্বারটা কভার করা খুব নর্মাল, বুঝতে পারছো ব্যাপারটা? কারণ 5 নাম্বার যখন কাটা যেত তখনই হচ্ছে 1/3 স্টুডেন্ট ছিল হচ্ছে সেকেন্ড টাইমার চান্স প্রাপ্ত, ওকে। তো সেই জায়গাতে এখন যেহেতু 3 নাম্বার কাটা যাচ্ছে, আর তুমি যদি চিন্তা করো যাচ্ছে ভাই 3 নাম্বার কিভাবে আমি হচ্ছে কভার করবো, তাহলে এটা হচ্ছে বোকামি ছাড়া আর কিছু না, ঠিক আছে। তুমি যদি মানে হচ্ছে ডিটারমাইন্ড থাকো আর কি সেকেন্ড টাইম দিবা, ওকে, সেই ক্ষেত্রে তোমার এটা কভার করা আমার মনে হয় না সমস্যা হওয়ার কথা। এবার আসে হচ্ছে 5 থেকে 7 এই নাম্বারটা যেটা, ঠিক আছে। আমি যদি হচ্ছে 7টাকে যদি হচ্ছে আমি কাট মার্কস হিসেবে ধরি, লাস্ট মার্ক লেভেল হিসেবে আর কি, তো 7 পর্যন্ত আমার মনে হয় তুমি হচ্ছে যেতে পারো, হচ্ছে 7 পর্যন্ত তুমি 3 আর 5 যেটা বললাম 3-5 কাটা যাচ্ছে, এটা তোমার জন্য নর্মাল, এটা তুমি তোমার জন্য না, আমি বলছি তোমাদের জন্য ওভারঅল এটা কভার করা কোয়াইট পসিবল, ঠিক আছে। তোমার ইজিলি এটা কভার করতে পারবা, কারণ এটা এরকম হয়ে আসছে গত কয়েক বছর। এখন 5 থেকে 7 বা 7 নাম্বার যদি কাটা যায়, এই জায়গাটা অবশ্যই টাফ হবে, ঠিক আছে, এই জায়গাটা অবশ্যই টাফ হবে। সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, তোমার হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, যদি এরকম হয়ে যাচ্ছে না ভাই আমি মেডিকেল প্রিপারেশন নিব, সেই ক্ষেত্রে আগে কোথাও যদি তুমি ভর্তি থাকো, তাহলে তোমার জন্য এটা হচ্ছে সেফেস্ট মোড, ওকে। আর যদি মনে হয়ে যাচ্ছে না ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশনই নিব কিন্তু কোথাও ভর্তি নাই, তাহলে আমি কি করব? তাহলে আমি মেডিকেল সেকেন্ড টাইম নেওয়ার পাশাপাশি আমি ব্যাকআপের কথাও কিছু চিন্তা করব। ব্যাকআপ কীরকম? ভার্সিটির কথা কিছু চিন্তা রাখবো। কীরকম ভার্সিটি? যেই ভার্সিটিগুলোর প্রিপারেশন আমার সেকেন্ড টাইম প্রিপারেশনের সাথে একটু হলেও মিলবে। যেমন এর মধ্যে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আছে হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর, ঠিক আছে, ডি ইউনিটের কথা, তারপর এরকম আরও কিছু আছে, তারপর হচ্ছে এগ্রির কথা চিন্তা করতে পারো, ঠিক আছে। এরকম যে ভার্সিটিগুলো বা হচ্ছে এরকম যে পরীক্ষাগুলো, সেগুলো তোমার টার্গেটে রাখতে হবে, ওকে। এরপর হচ্ছে 7-এর বাইরে যদি যায়, সেক্ষেত্রে ব্যাপারটা যেটা হবে, তোমার যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, তো এটা খুব বেশি রিস্কি হয়ে যায়, ওকে। তো সেটার ক্ষেত্রে যদি এরকম হয় হচ্ছে না ভাই আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাই, তখন সেটা হবে হচ্ছে রিভার্স কিরকম? ভার্সিটির পাশাপাশি তুমি হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিতে পারো। তখন ব্যাপারটা এরকম হবে না যে মেডিকেলের পাশাপাশি ভার্সিটি না, তখন হবে ভার্সিটির পাশাপাশি মেডিকেল। আমি মনে বুঝাইতে পারছি ব্যাপারটা, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রেখো, ওকে। তাহলে কত নাম্বার কাটা গেলে কি হবে না হবে, আমার মনে হয় টপিকটা বোঝানো শেষ, ক্লিয়ার। তাহলে এখন তোমরা আবার কমেন্টে এখন জিজ্ঞেস করো না ভাই আমার এত নাম্বার কাটা যাবে, দিব কিনা, তুমি এটা দিয়ে হিসাব করে ফেলো, তাইলেই হয়ে যাবে, ওকে। নেগেটিভ মার্কিং নিয়ে বাকি যা আছে আমি সব কিছু নিয়ে কথা বলবো, জাস্ট একটু সময় দাও, একটু ধৈর্য সহকারে লাইভটা কন্টিনিউ করতে দাও, তোমরা একটু খেয়াল করো ব্যাপারটা। এবার আসি হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে শুরুতেই কথা বলে ফেলছি, সময়, ওকে। যে ভাই আমি কতদিন সময় পাচ্ছি, এই সময়টা আমার জন্য এনাফ কিনা, আমি এটা নিয়ে শুরুতেই বলছি। তুমি ফার্স্ট টাইম প্রিপারেশন নেওয়ার সময় তুমি সময় পাইছো হচ্ছে 3.5 মাস এভারেজে, ওকে, 3.5 মাস। তো এখন মনে করে হচ্ছে এই যে 3.5 মাস প্রিপারেশন নেওয়ার সময় তুমি মোটামুটি কনফিডেন্স ছিল যাচ্ছে ভাই আমার চান্স হবে, কিন্তু আল্লাহ না করুক কোনো একটা কারণে তোমার চান্স হয় নাই। তাহলে আমি যদি হিসেব করি তুমি আগে 3.5 মাস পড়ছো, ওকে। এখন যদি হচ্ছে আবার যদি আমি এখন থেকে আজকে থেকে তুমি পড়া শুরু করো, তাও এভারেজে হচ্ছে 7 মাস সময় আছে, তার মানে আরও একটা 3.5 মাস, তারপরে আরও একটা 3.5 মাস, তাই না? ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না? তাহলে মাঝখানে আমি যে হচ্ছে 2-3 মাস সময় গেল, এটাকে আমি বাদই দিলাম, এটাকে আমি হিসেবে ধরলামই না, ওকে, ধরলামই না। তাও যদি এরকম হয় হচ্ছে আগের 3.5 মাস পড়ার পরই তুমি চিন্তা করছো চান্স আমার ইনশাল্লাহ হবে, এখন তো সেই জায়গাতে একটা 3.5 মাস, আরেকটা 3.5 মাস, আরেকটা 3.5 মাস, মানে আগেরটার 3 গুণ হয়ে গেছে। তাহলে এখন কেন তুমি এরকম চিন্তা করছো যে ভাই আমার দ্বারা পসিবল কিনা? এখন থেকে যেই টাইম আছে এটাতে দিয়ে তো হচ্ছে 3বার ঢাকা মেডিকেলের চান্স পাওয়া সম্ভব, বুঝতে পারছো কথাটা? কিন্তু সেটার জন্য তোমাকে কি করতে হবে? তোমার আগে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে
যে আমি এই টাইমে আমার পক্ষে যেহেতু পসিবল হয়েছে, এই টাইমে আমার জন্য অবশ্যই আগের চাইতে বেশি পসিবল, আগে যেরকম রেজাল্ট হওয়ার কথা ছিল এখন এর চাইতে আমার আরো ভালো করা পসিবল, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন এইটা আমি যদি যতই বলো যাচ্ছে ভাই এই জিনিসটা আমার মাথায় ঢুকাই দেন, সম্ভব না। এই জিনিসটা জাজিদ বাইরে যদি বলো, রিজবি বাইরে যদি বলো, রাত বাইরে যদি বলো, অন্তর বাইরে বলো, কেউ ঢুকাই দিতে পারবে না। এটা তোমার নিজেকে নিজের বিশ্বাস করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমার কেউ পারবে না, তোমার ফ্যামিলি থেকেও কেউ পারবে না, তোমার এটা নিজের মাথায় রাখতে হবে এবং এটা আসলেই পসিবল তুমি যদি কনফিডেন্ট থাকো। ওকে, এবার আসি হচ্ছে সামনে আরো একটা দুইটা টপিকে আসি হচ্ছে আমরা বই পড়ার ক্ষেত্রে আমরা কি বই পড়বো। ঠিক আছে, 25 সালে 2 বার কিভাবে এক্সাম হবে, 2 বার কিভাবে এক্সাম, আমি তো বলতেছি না 25 সালে এক্সাম হবে, আমি তোমাকে একেবারে একটা টাইম দিচ্ছি এবং পরীক্ষা আমিও নিব না যে হচ্ছে যে ভাই পরীক্ষা 25 সালেই কেন নিবেন, ব্যাপারটা তো এরকম না। বুঝতে পারছো ব্যাপারটা? আমরা একটা অ্যাপ্রক্সিমেট টাইম ধরে আগাচ্ছি, তোমাকে একটা এস্টিমেশন দিচ্ছি যে হচ্ছে এরকম ভাবে তোমার আগাইতে হবে। কারণ আমি যদি আগেই লম্বা সময় ধরে আগাই তাহলে ব্যাপারটা আমার জন্য ইজি হবে না, আমার জন্য হচ্ছে তখন টাফ হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে বইয়ের ক্ষেত্রে বই দেখা হচ্ছে বোটানির ক্ষেত্রে আমরা এই বইগুলো হচ্ছে আমাদের মাস্ট। ওকে, ফিজিক্স জিকে ইংলিশের ব্যাপারেও বলবো, তোমরা আগে কমেন্ট করে হচ্ছে মাথা গরম করো না, জিকে ইংলিশ কিভাবে পড়তে হবে কি করতে হবে আমরা বলবো। বোটানির ক্ষেত্রে আমরা হাসান স্যারের বই পড়বো অবশ্যই মাস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে জুলজির ক্ষেত্রে আজমল স্যারের বই মাস্ট, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বই মাস্ট, 2 পেপারের ক্ষেত্রেই। ঠিক আছে, ফিজিক্স 2 পেপারের ক্ষেত্রে আমাদের ইসাক স্যার বা যেটা বলো তোমরা আমির স্যারের বই, এটা মাস্ট। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পড়তেই হবে। এবার হচ্ছে সেকেন্ড টাইমের যেহেতু আমাদের এক্সট্রা ইনফোর দিকে নজর দিতে হবে। ঠিক আছে, ওই যে তোমার 3 নাম্বার কাটা যাচ্ছে, 5 নাম্বার কাটা যাচ্ছে, যার যেরকম আর কি, 3 তো সবারই, তো 3 যে কাটা যাচ্ছে বা কারো যদি 5 কাটা যাচ্ছে এরকম যদি হয় তো আমার তো ওইটা কভার করতে হবে। ওইটা কভার করার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এক্সট্রা ইনফো আর জিকে ইংলিশ। ঠিক আছে, তাহলে তোমাকে এই জায়গাগুলোতে একটু ভালো নজর দিতে হবে। তো আমার কি করতে হবে, আমার জিকে ইংলিশ পড়তে হবে, এক্সট্রা ইনফো পড়তে হবে। এখন কথা হচ্ছে যে ভাই এক্সট্রা ইনফো আমি কোত্থেকে পড়বো, কি পড়বো? ঠিক আছে, এক্সট্রা ইনফো আমি কি বই পড়বো নাকি হচ্ছে এই যে আরটিডিএস এর বই আছে এগুলো পড়বো? ঠিক আছে, বা হচ্ছে অন্যান্য যে হচ্ছে অনেকের কাছে অনেক বই থাকতে পারে, আমি যদি হচ্ছে ফ্র্যাঙ্কলি বলি, অনেকের কাছে ডাইজেস্ট আছে, অনেকের কাছে অমুক কোচিং এর আছে বা অমুক প্রকাশনী আছে, যে কোনোটাই পড়তে পারো। কিন্তু সেকেন্ড টাইমের হিসেবে আমি বলবো হার্ড কপি বই পড়াটা বেস্ট। ঠিক আছে, হার্ড কপি বই পড়া বেস্ট। এখন কিভাবে পড়বো, ধরো তুমি হচ্ছে বোটানির ক্ষেত্রে কি পড়বা, বোটানির ক্ষেত্রে হচ্ছে হাসান স্যারের পাশাপাশি তুমি হচ্ছে আজিবুর স্যারের বইটা পড়বা। আর আজিবুর স্যারের বইটা কিভাবে পড়বা, ধরো হাসান স্যারের বই তুমি যে চ্যাপ্টারটা পড়ছো, সাপোজ কোষ বিভাজন হাসান স্যারের বই একেবারে থরলি পড়তে হবে, পুরোটা একবার অন্তত রিডিং পুরোটা পড়তে হবে। এরপরে তুমি হচ্ছে দাগানো লাইন পড়ো বা হচ্ছে অন্য কিছু পড়ো, কিন্তু একবার অন্তত পুরো চ্যাপ্টারটা পড়তে হবে। ঠিক আছে, কিন্তু আজিবুর স্যারের বই পড়ার সময় তোমার হচ্ছে পুরোটা পড়ার দরকার নেই, তুমি আজিবুর স্যার থেকে কি পড়বা, শুধু এক্সট্রা ইনফোগুলো পড়বা, মানে যেগুলা হাসান স্যারের বই ছিল না, এর বাইরে তোমার কোনো কিছু দরকার নেই। সেম কথা হচ্ছে জুলজির ক্ষেত্রে কি আছে, আমার আজমল স্যারের বই আছে, আজমল স্যারের বইয়ের পাশাপাশি আমার এক্সট্রা ইনফো থেকে পড়তে হবে, আলিম স্যারের কি পড়বা, শুধুমাত্র যে ইনফোগুলা আজমল স্যারের বই ছিল না, এর বাইরে পুরো চ্যাপ্টার পড়ার তোমার দরকার নেই। ঠিক আছে, তুমি এটা কন্টিনিউ করো। এরপর আসে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে। এখন এই যে যেমন হচ্ছে একজন বলছে হচ্ছে তপন স্যারের বই 100%, তপন স্যারের বই না, ফিজিক্স যত বই আছে কেউ যদি পড়ে মনে রাখতে পারে মোস্ট ওয়েলকাম, আমি বলবো না যাচ্ছে ভাই পড়িস না। ঠিক আছে, কিন্তু ওই যে তোমরা ওই যে আমি আগেও বলছি, আবার তোমরা হচ্ছে এই দিকটা ওই যে মিম ভিডিও দেখছো না এরকম যে হচ্ছে, বা একটা সিনেমার মনে হয় এরকম একটা আছে, ট্যাক্সিতে উঠতে যায়, মনে একটু মানুষ মনে একটু বেশি উঠতে যাচ্ছে, তো এই পাশ থেকে যখন একজন উঠে ওই পাশ থেকে একজন বের হয়ে যায়, মানে হচ্ছে গাড়ির বাইরে চলে যায়, আবার ওই পাশ থেকে একজন ঢুকে এই পাশ থেকে একজন পড়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? মানে কথা হচ্ছে তোমার যদি এরকম হয় যে কবির স্যারের বই বা তপন স্যারের বই এই ইনফোগুলো পড়তে গিয়ে যদি এরকম হয় যে হচ্ছে হাজারি স্যারের বইয়ের ইনফো, ইসাক স্যারের বইয়ের ইনফো মাথা থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে এগুলা পড়ার দরকার নাই। এগুলো তুমি কি করবা, এগুলো থেকে তুমি শুধু হচ্ছে অনুশীলনী পড়ো, কবির স্যারের অনুশীলনী, তপন স্যারের অনুশীলনী। হার্ড কপি মানে হচ্ছে বইটা আর কি, বইয়ের মানে হচ্ছে একেবারে এই বইটা ধরো হচ্ছে এইটা হচ্ছে বইটা পড়ার জন্য বলতেছি আর কি। হ্যাঁ, তোমার হচ্ছে কোনো শিট বা হচ্ছে কি বলে পিডিএফ, এটা না, সরাসরি বইটার মধ্যে এক্সট্রা ইনফোগুলো যেগুলো দেখানো আছে সেগুলো পড়ার জন্য। ঠিক আছে, এইটা তাহলে আমি কি বললাম, এই বইগুলো হচ্ছে তুমি এক্সট্রা ইনফোটা পড়বা। ঠিক আছে, এখন যদি মনে হয় কারো কাছে যাচ্ছে না ভাই আমার তো এক্সট্রা ইনফো এটা থেকে পড়তে পারবো না, তাহলে তুমি আরটিডিএস এর বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে এক্সট্রা ইনফো যে হচ্ছে বই আছে সেটার মধ্যে খুব সুন্দরভাবে সব ইনফো দেওয়া আছে, তুমি সেটাও পড়তে পারো। কিন্তু আমি যেটা বললাম হচ্ছে এটা পড়তে পারলে ভালো। ওকে, তারপরে কবির স্যার, তপন স্যার, যেটা বললাম যে তুমি যদি পড়ে মনে রাখতে পারো আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি এরকম মনে হয়ে যাচ্ছে না ভাই এত পড়া তো সম্ভব না, তাহলে তুমি হচ্ছে কবির স্যার এবং তপন স্যারের বইয়ের অনুশীলনী মাস্ট। ঠিক আছে, ক্লিয়ার কিনা? আমার মনে হয় আমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সম্পর্কে কথাবার্তা ডান। ওকে, আচ্ছা,
বই নতুন লাগবে কিনা বলতেছি। রিজভী ভাই, জাহিদ ভাই একটু আসেন, কথাবার্তা বলেন। আমার আসলে হচ্ছে একটা না এতক্ষণ কথা বলা টাফ। আচ্ছা, নতুন বইয়ের ব্যাপারে জাহিদ কি বলবি? আচ্ছা, তো আমাদের বইগুলা যেগুলো আছে তোমরা জানো যে আমাদের প্রায় 13 থেকে 14 সেটের মতো বই আছে। তো এর মধ্যে ম্যাক্সিমাম বই কিন্তু আমরা অলরেডি ছাপাই ফেলছি, আর কিছু বই হচ্ছে যে এখনো পরিমার্জন চলতেছে। তো আশা করি যে আগামী 1 মাসের ভিতরে আমাদের বই চলে আসবে। ওকে, তো বই নিয়ে হচ্ছে কোনো টেনশন করার দরকার নাই। আগামী 1 মাসের ভিতরে তোমরা হচ্ছে নিউ এডিশনের একদম কমপ্লিট বইগুলা পাবা। জিকে ইংলিশের ক্ষেত্রে তো আমরা ক্লাসে যা পড়াই ওই পড়াগুলাই হচ্ছে এনাফ। ওগুলা পড়তে পারলেই তুমি পরীক্ষাতে আনসার করতে পারবা। এরপরে তো আমাদের বই থাকবে যেটা হচ্ছে একদম কমপ্লিট প্যাকেজ, ওই বই পড়লে তোমার হয়ে যাবে। ওকে, ওটা নিয়ে টেনশন করো না। তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো করবা, ক্লাসের পড়াগুলো ক্লাসে শেষ করবা, মানে ওই টপিক্সের আন্ডারে। আর ওগুলো হচ্ছে আমরা লেকচার স্লাইড থাকবে, পাশাপাশি আমাদের বইও থাকবে। তো একদম কমপ্লিট প্যাকেজ। আর কার যদি মনে হয় যে ভাই এখনো তো বই আসে না, কিছু আমরা বই কিনবো কিনা, সেক্ষেত্রে তুমি তোমার কাছে যে বইগুলো আছে, যে কোনো অফলাইন কোচিং এর বই হতে পারে, বা হচ্ছে বাজারে তোমার দেখবা জুবাইর জিকে বা MP3 পাওয়া যায়, এই বই থেকে যে কোনো একটা কালেক্ট করতে পারো। আমি পার্সোনালি জুবাইর জিকের বইটা সাজেস্ট করবো, কারণ এই বইটা একটু মানে প্রিসাইজ এবং হচ্ছে খুবই ভালো। আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে মাস্টার বইটা ভালো, ইংলিশের মাস্টার বইটা তোমরা নিতে পারো। এই এই দুইটা বই আমি সাজেস্ট করব। আর সব থেকে ভালো হবে কোনটা, সব থেকে ভালো হবে আমাদের বইয়ের জন্য ওয়েট করো। আমাদের যে বইটা আসবে সেটা হচ্ছে একদম কমপ্লিট তোমাদের জন্য, একদম পারফেক্ট। ওকে, তো এটার 1 মাসের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবে তোমরা, তো এটা নিয়ে টেনশন করো না। তাই বল। আচ্ছা, আচ্ছা রিজভী, তুই হচ্ছে এই বইগুলো নতুন এডিশন লাগবে কিনা এগুলো নিয়ে একটু কথা বল। আমার মনে হয় যে তোমরা যদি ধরো একদম লাস্ট এডিশনটা পড়ে থাকো, মানে গতবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় যদি নতুন বইটা কিনে রাখো, তাহলে বোধহয় নতুনটা না পড়লেও চলবে। 2-4টা নতুন তথ্য তুমি যদি একটু জাস্ট আউটসোর্স করে নাও, কারো নতুন বই থেকে বা বন্ধুর কাছ থেকে লিখে নাও, তাহলে ওকে হয়ে যাবে। কারণ এক এডিশনে খুব বেশি চেঞ্জ আসে না, আর চেঞ্জের খেলাটা বেশি খেলে আজমল স্যার, তাই না? তো আজমল স্যারের বইটা নতুন নিয়ে নিলাম। বাকি আমার মনে হয় না যে হাসান স্যার, ইসাক স্যার, হাজারি স্যারের বই এক এডিশন পুরানো হলে নতুন নিতে হবে, আমার মনে হয় না। এখন যদি ম্যাসিভ চেঞ্জ আসে, আসুক আমাদের হাতে বই, আমরা তখন বলবো না, আপাতত যেটা আছে এটা পড়তে থাকো, বুঝছো? আর আজমল স্যার সব থেকে আনপ্রেডিক্টেবল। উনি 2 বছর আগে একটা টপিক বাদ দিয়েছিল, ওইটা আবার নতুন করে অ্যাড করবে। আবার মানে তোমরা তো বুঝো না, তোমরা তো একবারই পড়ো স্যারের বই, আমরা তো 8 বছর ধরে পড়াই। আমরা তো বুঝি যে উনি কিছু উনার স্যারের কিছু তথ্য মানে টপিক আছে যেগুলা 2 বছর পর পর অ্যাড করে আবার সরায়, আবার অ্যাড করে আবার সরায়, এই আর কি। তোমাদের বারবার কিনতে হয়। আর এক্সট্রা ইনফোর জন্য আমার মনে হয় না যে আবার নতুন বই কিনতে হবে। এক্সট্রা ইনফো তো মাইনুল ভাই যেভাবে পড়তে বললো ভেবে পড়লেই হবে, বুঝছো? তো আমি জাস্ট তোমাদের এটাই বলবো যে তোমার এভাবে চিন্তা করতে হবে যে আমার এখন একটাই রাস্তা খোলা, আমার একটাই ওয়ে খোলা। আমি এখন নিজের ভাগ্য, মানে ভাগ্য তো মানুষের চেষ্টা দিয়ে পরিবর্তিত হয়, তাই না? তো তুমি চেষ্টা করতেছো কিনা তোমার ভাগ্যটা পরিবর্তনের জন্য। নিজেকে মনে হতে পারে আমি বোধহয় অকর্মণ্য, আমাকে দিয়ে বোধহয় হবে না, আমি বোধহয় এটার জন্য যোগ্য না। বাট যখন করে ফেলবা, যখন চান্স পেয়ে যাবা, তখন দেখবা যে আচ্ছা তুমি যোগ্যর থেকেও বেশি কিছু ছিলা। কিন্তু তুমি তখন তোমার নিজেকে ভ্যালু দাও নাই, মূল্য দাও নাই, বুঝতে পারো নাই তুমি যে আসলে যোগ্য, বুঝছো? সো এই আর কি। আচ্ছা, একজন প্রশ্ন করছে, মার্জিয়া মিতু, আপনার পেশেন্ট দেখেন কখন? এই সপ্তাহে আমার 2টা অ্যাডমিশন ছিল। আমি এই যে এখানে আসলাম, এর আগে আমি হচ্ছে সারাদিন আসলে ডিউটি করে আসলাম, ইন্টারনেট ডিউটি। আর সবাই তো FCPS পার্ট 2 ট্রেনিং করতেছে, আর বাকি ভাই যাদেরকে দেখতেছো সবাই হচ্ছে BCS প্রিপারেশন নিচ্ছে। সবাই মানে তাদের কেরিয়ার নিয়েও বিজি। ঠিক আছে, তোমাদের অনেকে মনে হতে পারে ভাই আপনারা তো সারাদিন মানে অনলাইনে আসতেছেন বা পড়াচ্ছেন, কিন্তু এই লাইফটা তোমরা দেখতেছো কারণ এটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি আমরা। বাট তোমরা যেটা দেখতেছো না সেটা হচ্ছে যে আজকে সারাদিন, বুধবার সারাদিন ইন্টার্নে হসপিটালে পড়েছিলাম, ওটা তোমাদেরকে দেখাতে চাই না, এই জন্য তোমরা দেখতেছো না। বাট আমরা সবাই নিজেদের কেরিয়ারও ফোকাস করতেছি, তোমাদেরকেও পড়াচ্ছি। তো আমাদের জন্য দোয়া করো যাতে আমরা সবকিছু ঠিকভাবে করতে পারি। আমি আজকে বাসায় গেলাম, আমার মা বললো যে উনার উপরের তালের দিকে একটু ছাল উঠে গেছে আর কি। আমি বললাম দেখি, আমি মোবাইলে ফ্ল্যাশ দিয়ে দেখলাম এটা গরম খাবারের জন্য হতে পারে বা ভিটামিন বির অভাবে যে কোনো কিছুতে হইতে পারে। তো আমি বললাম যে তুমি একটু মাউথ ওয়াশ ইউজ করো, কয়েকদিন গার্গল করো, আর সাথে ভিটামিন বি ট্যাবলেটগুলো খাও, হ্যাঁ 5 দিন 7 দিন। তো আমার মা দেখলাম যে খুব একটা হ্যাপি না। উনি বললো আচ্ছা যেই ডেন্টিস্টকে দেখাই ওনার সাথে কি এটা নিয়ে একটু কথা বলবো। তা আমি ওনাকে বললাম যে তোমার ছেলে ঢাকা মেডিকেল থেকে MBBS পাস করা, এইটুকু পরামর্শ তো অন্তত রাখতে পারো। তো আমরা আসলে পরিবারের কাছে কখনোই আসলে বড় হই না, বা পরিবারের কাছে কখনো ডাক্তার হইতে পারি না। হ্যাঁ, তোমাদের কাছে বোধহয় একই অবস্থা। মানে তোমাদের কাছে আমরা এখানে যে খালি পড়াচ্ছি, তোমাদের এখানে যদি একটু ডাক্তারি করতাম আমরা, ঠিক আছে, একটু রোগ শোক নিয়ে একটু ওষুধপত্রের নামটা প্রেসক্রিপশনে স্যারের বইয়ের নাম লিখে কয়েকটা ওষুধপত্রের নামটাম যদি লিখতাম,
তাইলে ওরা আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, কিন্তু এটা তো আসলে অর্থ বই আনবে না, তাই না? তো যেটুকু করলে অর্থ বই আনবে সেইটা আসলে তোমাদের কাছে করছি। আবার রোগীর কাছে গিয়ে যদি বলি আপনি আজমল স্যারের বই পড়েন তাহলে আপনার এই রোগটা ভালো হয়ে যাবে, সেটাও অর্থ বই আনবে না, তাই না? তো এই আর কি, দুইটা লাইফ আলাদা, ডিফারেন্ট, আর আমরা দুইটাকেই সমানভাবে ভালোবাসি। এবং ডাক্তারিতে আসার পরে তুমি বুঝতে পারবে যে এই ক্ষেত্রটা আসলে অনেকভাবে বিস্তৃত এবং এখানে কাজ করার স্কোপ আসলে অনেক লাইনে আছে, অনেক দিক থেকে, ঠিক আছে? তো এখানে তোমার ভাইয়ারা এক একজন এক এক দিকে, সবাই ভার্সাটাইল। তো এবং আমি জাস্ট তোমাকে এটুকু বলি যে আরটিডিএস এর টিচার প্যানেলে কয়জন ডাক্তার? জাদিদ, তুই তো সর্বশেষ। হ্যাঁ আমি লাস্ট কয়জন? আমাদের 8জন ডাক্তার, এবং সবাই আসলে নিজেদের একাডেমিক লাইফে মানে কি বলা যায়, আমাদের একাডেমিক লাইফ স্মুথ, মানে এমন না যে কখনোই আমরা তোমাদেরকে পড়াতে গিয়ে আমরা নিজেরা পড়ি নাই, এমন হয় না, বুঝছো? তো এই আর কি, ভাইদের নিয়ে চিন্তা না করলেও চলবে, আপাতত তোমাদের চিন্তা ব্যাপার। অনেকের একটা কিউরিওসিটি থাকে যে ভাই আপনারা তো ডক্টর হয়েছেন, আপনারা কি করতেছেন? না, তো ওরা যদি চিন্তা দেখতে চাও তাহলে ঢাকা মেডিকেলের গাইনি ডিপার্টমেন্টে চলে আসবা, ওখানে হচ্ছে অ্যাডমিশন থাকে, ওখানে আমরা দেখবো। হ্যাঁ, ওখানে আমরা তোমাদেরকে বেসিক্যালি মানে তোমাদের কি পারসেপশনটা একটু ডিফারেন্ট। তোমরা মনে করো যে এমবিবিএস পাস করলেই বোধহয় চেম্বার নিয়ে বসে পড়া যায়, রোগী দেখা যায়। তুমি আমাকে বলো, তুমি এইখানে যে ভাইরা আছেন তাদের বয়স, যেমন জাদিদ ভাই বা অন্তর ভাইকে দেখলে তো এইচএসসি 26 মনে হয়, সত্যি কথা বলতে। তো এই যে ধরো দুই যুগ বয়স বা দুই যুগের আরেকটু বেশি বয়স, 25, 26, 27 বছর বয়স তোমার ভাইদের, তো এই বয়সী ডাক্তারের কাছে তুমি সর্বশেষ কবে গিয়েছো? সো তুমি বাংলাদেশে ডাক্তারি করছো, এটা তোমার জন্য আসলে একটা দুর্ভাগ্য একদিক থেকে, তুমি এটা প্রফেশনাল লাইফে এসে বুঝতে পারবা। আবার সৌভাগ্য কোন দিকে জানো? ইহকালে সৌভাগ্য বলে কিছু নেই, সৌভাগ্য হচ্ছে পরকালে। সৃষ্টিকর্তা হয়তোবা তোমার এই ছাড়টা দেখবেন যে তুমি এই প্রফেশনে থাকার জন্য কতখানি ছাড় দিচ্ছ। তোমার সমসাময়িক আরেকজন বন্ধু, যে ধরো ওই মেধার বিচারে বা যেভাবেই বলো, তুমি হয়তোবা তার থেকে সুপিরিয়র অনুভব করতা, সে অন্যভাবে অন্য লাইনে গিয়েছে, অন্য প্রফেশনে গিয়েছে, দেখবা তোমার থেকে বেশি সে আর্ন করছে, তোমার থেকে বেশি পাওয়ার নিয়ে সে মুভ করছে। তোমার মাঝে মধ্যে মনে হবে আমি কেন এখানে আসলাম সাদা অ্যাপ্রন পরে, এইখানে রোগীর হাগুমুতো পরিষ্কার করতে, এই পুঁজ পরিষ্কার করতে আমি কেন এখানে আসলাম এই দুর্গন্ধের মধ্যে? আমার একটা বসার জায়গা নাই ভালো করে, আমার এই ওটিতে ঘাম ঝরে, এসি নাই, তা আমি এখানে কেন আসলাম? তোমার এই প্রশ্নগুলো মনের মধ্যে জাগবে। কিন্তু ওই যে এটা তো বললাম না, ইহকালে এখানে পাওয়ার কিছু নাই। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিককে আলোচনা করার জন্য তোমার জাদিদ ভাইয়ের কাছে মাইক নিয়ে নিলাম। ঠিক আছে, আমাদের মাঝে মাইক নিয়ে অনেক কারাকারি হয়েছে, তোমরা দেখছো। এখন একটু কম হয়, আগে বেশি হতো। ঠিক আছে, এখন আমরা অনেক ধৈর্যশীল হয়ে গেছি। তো দুইটা ব্যাপার, একটা হচ্ছে আমি গত বছরে ভার্সিটি প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, এবছর আমি মেডিকেল প্রিপারেশন নিতে চাই। আর আরেকটা হচ্ছে আমি মেডিকেলের সাথে ভার্সিটি প্রিপারেশন নিতে চাই, হোয়াট টু ডু, কিভাবে আমি পড়তে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি নিজে মানে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি প্রিপারেশন নিয়েছি মেডিকেলের সাথে, আমার সাথে আবার হচ্ছে রিজভি ভাই কিন্তু ভার্সিটি ব্যাচে অনেক দিন ধরেই পড়াচ্ছেন, তখন আসলে জানি কি। আমি কিন্তু ইন্টারাপ্ট করলাম একটু, বোধহয় আমিও আমার এইচএসসি লাইফে কিন্তু মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন আমরাও কিন্তু আসলে নিয়েছি, এই আর কি। আচ্ছা, তো যাই হোক, তো আমরা যদি একটু দেখি যে মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশনটা আমরা কিভাবে নিই। প্রথম কথা হচ্ছে, আমরা যখন তোমাদেরকে পড়াই, তুমি খুব ভালো করে দেখছো যে আমরা একদম টেক্সট বুকটা একদম ধরে ধরে পড়াই, তাই না? টেক্সট বুকটা একদম ধরে ধরে পড়াই, এর সাথে তোমরা কি করো, অনুশীলনী সলভ করো, তাই তো? অনুশীলনী সলভ করো, তারপরে হচ্ছে এক্সট্রা ইনফো পড়ো। ঠিক আছে, এগুলো হচ্ছে কিসের জন্য? এগুলো হচ্ছে মেডিকেলের জন্য, সাথে হচ্ছে মেডিকেলের কোশ্চেন ব্যাংক। এখন তুমি যদি এর সাথে ভার্সিটি প্রিপারেশনটা অ্যাড করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে এখন এটার যে মেইন অস্ত্র, সেটার নাম হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। ভার্সিটি কোশ্চেন ব্যাংক হচ্ছে এটার কি অস্ত্র? মেইন অস্ত্র। এই অস্ত্রটা ধরে যদি তুমি আগাও, তাহলে দেখবা তোমার জন্য শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন না, শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন না, তোমার জন্য মেডিকেল প্রিপারেশনটাও কি হবে? ইজিয়ার হবে। এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? এবং আমি যখন এই ভার্সিটি মানে কোশ্চেন ব্যাংক সলভ করছি, তখন দেখছি এখান থেকে আমি মেডিকেলে অনেক প্রশ্ন কমন পাই যেতাম। এখন তুমি যেটা করতে পারো, নির্দিষ্ট সময় ফিক্স করতে হবে। যেমন ধরো বায়োলজি, কেমিস্ট্রি মনে করো 100% আমাদের ব্যাচে যে পড়ালেখা, সেখান থেকেই তোমার কভার হয়ে যাবে। এর বাইরে কি থাকবে ভাই? এর বাইরে থাকে হচ্ছে ফিজিক্স এবং কি ম্যাথ। ফিজিক্স এবং ম্যাথেরও কিন্তু আমাদের অনেক ওয়ান শট ক্লাস থাকে, গত বছর জিএসটির জন্য হয়েছে, এগুলো আমরা তোমাদের ব্যাচেও অ্যাড করে দিব, ঠিক আছে? এবং তোমরা নিজেরা যদি সপ্তাহে যদি 3-4 ঘন্টা সময় বের করে
বের করে ভার্সিটির জন্য কি ফিজিক্স এবং ম্যাথের জন্য রাখো, তাহলে আমার মনে হয় কোনো ক্ষতিই হবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট এই জিনিসটা তোমরা দেখো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বলে ফেললাম মেডিকেলের সাথে আমরা কিভাবে ভার্সিটি প্রিপারেশন নিব। আমার নাম্বার যদি মানে 5-এর বেশি কাটা যায়, তাহলে আমি বলবো যে তোমাকে ভার্সিটি প্রিপারেশনটা অবশ্যই নেওয়া উচিত। আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই এই জায়গায়, এরপরে যদি আমরা চলে যাই যে আমি লাস্ট ইয়ারে কি করছি, আমি লাস্ট ইয়ারে হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিয়েছি বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি, ইংলিশটা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি। এবছর আমি কি করব, এবছর আমি মেডিকেলের প্রিপারেশন নিতে চাই। ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো, এর মানে হচ্ছে মোটামুটি আমি ধরেই নিতে পারি, বা কিছু কিছু ক্ষেত্রে এটা নাও হতে পারে, কিছু যদি সেটা না হয় তাহলে তুমি জিরোতে আসো, তো জিরো থেকে তুমি মেডিকেল প্রিপারেশন শুরু করবা। যদি তুমি আগের বছর ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এ মানে খালি মানে মানে খুব একটা ভাব নেওয়ার জন্য ভর্তি হয়ে থাকো, যেমন আমার অনেক বন্ধু ছিল আসলে, মানে ডেফিনেটলি আমি বলবো যে ওরা মানে ছেলে মানুষ তো ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে, আচ্ছা আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে হবে, এটা একটা মান সম্মানের ব্যাপার, এই জন্য ভর্তি হয়েছে, এরকম থাকে। ঠিক আছে, আমার অনেক অসংখ্য বন্ধু ছিল। আচ্ছা, আমিও এর মধ্যে আসলে পড়ি, যাই হোক এরকম হয়েছিল। তো যাই হোক, এখন এই যে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি যদি ভালো মতো নিয়ে থাকো, মানে পড়ে থাকো, কিছু যদি পড়ে থাকো, অ্যাটলিস্ট প্রশ্ন ব্যাংক সলভ করে থাকো, তাহলে আমি ধরেই নিব তোমার ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি মোটামুটি এগুলো থেকে যে মানে এগুলোর যে প্রবলেমস গুলো থাকে, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম, এগুলো মোটামুটি তুমি পারো। ঠিক আছে, তুমি আরেকটু মানে ঘষা মাজা করলেই তোমার মেডিকেল প্রিপারেশনের অনেকটা হয়ে যাবে। এখন তোমার যেটা নাই সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার হচ্ছে বই পড়া নাই তুমি। এবং অধিকাংশ ক্ষেত্রে আমি তোমাকে এটাও বলতে পারি, যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশনের কথা কোনো ভাবো নাই, তার মানে অধিকাংশ ক্ষেত্রে তোমার কি নাই, তোমার হচ্ছে টেক্সট বুক পড়া নাই, তোমার হচ্ছে টেক্সট বুকটা পড়া নাই। এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট বুক খুব ভালোভাবে পড়তে হবে, এটা মাস্ট, সাথে অনুশীলনী এবং হচ্ছে এক্সট্রা ইনফো। ঠিক আছে, এইগুলো তুমি যদি খুব ভালোভাবে সলভ করো, এবং মেডিকেল কোশ্চেন ব্যাংক, এগুলো তুমি যদি খুব ভালোভাবে সলভ করো, তাহলে তোমার জন্য মেডিকেল প্রিপারেশন নেওয়া খুব বেশি কঠিন হবে না। কাদের তুলনায়, গত বছর যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল তাদের তুলনায় তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়া খুব বেশি কঠিন হবে না, কারণ তোমার কাছে আছে হচ্ছে 7 মান্থস, তোমার কাছে 7 মাস সময় আছে। এই 7 মাসের মধ্যে তুমি টেক্সট বুক, অনুশীলনী, এক্সট্রা ইনফো, মেডিকেল কোশ্চেন ব্যাংক খুব সুন্দরভাবে সলভ করার সক্ষমতা রাখা বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দুটো টপিক নিয়ে কথা বললাম। ঠিক আছে, যে গত বছর আমাদের এই প্রিপারেশন ছিল, এখন আমি এটা নিতে চাই, এবং এই বছর প্রিপারেশন নিতে চাইলে আমার কি কি অ্যাড করতে হবে। তাহলে তোমরা যারা প্রশ্ন করো যে গত বছর ভার্সিটি এবং মেডিকেল মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, এবার আমি মেডিকেলের প্রিপারেশন নিতে পারবো কিনা, তার কথা হচ্ছে ইয়েস ইউ ক্যান ডু ইট, অ্যান্ড এটা তুমি খুব ভালোভাবেই করতে পারো আসলে, এটা হচ্ছে কথা। আচ্ছা, আমাদের কাছে আছে কোন একটা কোম্পানির এক সেট বই, আচ্ছা ভালো কথা, সেই বই পড়ো, সমস্যা নাই, বই বলে কোনো সমস্যা নাই, কিন্তু টেক্সট বুক পড়ার পরে তুমি যে কোনো বই পড়তে পারো, দ্যাট ইজ নো প্রবলেম অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গত বছর এই টপিক নিয়ে মাইনাল আলোচনা হয়েছে কিনা। গত বছর আমি ভাই 50 পাইছি, গত বছর আমি 48 পাইছি, এই বছর আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারবো কিনা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই বছর, তোমরা দেখছো কিনা রেজাল্টের পরে আমি মোটামুটি 10টার মতো রেজাল্ট লাইভ করছি। ঠিক আছে, কোনো ফার্স্ট টাইম আমাদের রেজাল্ট লাইভ আসলে করি নাই, সব সেকেন্ড টাইম আমাদের রেজাল্ট লাইভ করছি, কারণ দে আর দ্য রিয়েল কনকারার, তাই তো। এখন এখানে তোমার মাথায় রাখতে হবে, যখন আমি রেজাল্ট লাইভ গুলো করতে গেলাম, অধিকাংশ নাম্বারই ছিল হচ্ছে 50-র নিচে। এইরকমও আমি দেখছি, একজন বলল ভাই আমি 48 পাইছিলাম, এই বছর সে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাইছে। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে, তুমি একটা জিনিস খেয়াল করো, গত বছর তুমি কত পাইছো, এটা এই বছরে মেডিকেল চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো নির্ণায়ক না, এটা আমি আবারও তোমাদেরকে খুব ভালো করে বলতেছি। ঠিক আছে, গত বছরে তুমি কত পাইছো সেটা এই বছর মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো নির্ণায়ক না। গত বছর আমি ফেল করছিলাম ভাই, গত বছর আমি ফেল করছিলাম, এই বছর কি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা, কোনো নাম্বার কাটা যাবে কিনা, না, তোমার যে 3 কাটা সেই 3ই কাটবে, ফেল করার জন্য তোমার এক্সট্রা করে কোনো নাম্বার পেনাল্টি হবে না। এবং গত বছর যে নাম্বার পাইছো সেই নাম্বারের সাথে এই বছর মেডিকেলে চান্স পাওয়ার কোনো সম্পর্ক নাই। গত বছর 48 নাম্বার পেয়ে এবার যদি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পায় 3 মার্ক কাটা যাওয়ার পরেও, তাহলে তুমি কেন পারবা না?
প্রথম কথা হচ্ছে তোমার নিজের কনফিডেন্স থাকতে হবে যে ভাই গত বছর আমি হচ্ছে মোটামুটি 3 মাস ডেডিকেটেড মেডিকেলের প্রিপারেশন নিয়ে আমি 50 পাইছি, তাহলে এই বছর আমি 7 মাস প্রিপারেশন নিয়ে আমি কি এখানে মানে 7 দুগুণে 14 নাম্বার বাড়াইতে পারবো না, বা 3 7 21 নাম্বার বাড়াইতে পারবো না? সম্ভব তো, তাই না? তুমি চেষ্টা করলে পারবা, যদি তুমি চেষ্টাই না করো তাহলে তো পারার সম্ভাবনা নাই। তোমরা সবসময় যেটা করো অধিকাংশ ক্ষেত্রেই তোমরা হচ্ছে মানে 100টা জায়গায় গাইডলাইন খোঁজার চেষ্টা করো, এটা খুবই খারাপ একটা ব্যাপার আমি বলবো। যেমন এই লাইভটাই দেখবা, মানে অনেকে শুধুমাত্র 10 মিনিট দেখছে আর বাকি আর কোনো খোঁজ নেই, তারপরে সারাটা দিন গ্রুপের মধ্যে এসে তোমার বিভিন্ন জায়গায় কমেন্ট পোস্ট, ভাই আমি এত পাইছি আমার কি করা উচিত। কিন্তু ভাই তোরা এই পুরো লাইভটা দেখার যদি তোর ধৈর্য না থাকে তাহলে তুই কেমনে ভাবতেছিস তুই এই 7 মাস এত সুন্দর করে পড়ালেখা করে মেডিকেলে চান্স পাবি? তোদের তো এই ধৈর্য নাই। সমস্যাটা হচ্ছে এই ব্যাপার, ঠিক আছে? এই ধৈর্যটা যদি না থাকে, একটা মানুষ এখানে যারা দাঁড়ায় আছে তারা 9 বছর এটা নিয়ে কাজ করতেছে, তারা নিজেরা মেডিকেল কলেজে পড়ে পাশ করে ডাক্তার হয়ে গেছে, ঠিক আছে? তারপরও যদি তোরা মনে করিস যে হচ্ছে আমি এখান থেকে 2টা লাইন শুনবো, এখান থেকে 2টা লাইন শুনবো, বা অমুক ভাই বলছে যে এই সাজেশন পড়লেই চান্স হয়ে যাবে, তোরা অমুক ভাইয়ের কাছেই গেলি, তাহলে লাভ আছে কোনো? যেটা অ্যাকচুয়াল যেটা পড়তে হবে সেটা তোমাকে বলতেছি, সেই জিনিসটা অ্যাটলিস্ট শোনো, ঠিক আছে? আচ্ছা, এখন একজন বলছে ভাই অনুশীলনী নিয়ে কিছু বলেন। অনুশীলনী তোর সলভ করে যাইতেই হবে, এটা হচ্ছে মানে মাস্ট। অনুশীলনী সলভ না করে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা তার কথা চিন্তা করো, এই যে বলছো অনুশীলনী নিয়ে কিছু বলেন, এই আমার কথা হচ্ছে অনুশীলনী সলভ না করে যদি মেডিকেল ভর্তি পরীক্ষার কথা ভাবিস তাহলে কি তোর মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া উচিত? তোর ফর্মই তোলা উচিত, তোর ফর্মই তোলা উচিত না। যদি তুই চিন্তা করিস যে হচ্ছে আমি অনুশীলনী নিয়ে কি করবো, এটা প্রশ্ন করা ইনভ্যালিড, তোকে এটা পড়ে দিতে হবে। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে, সহজ হিসাব, এবং মানে খুব ভালোভাবে কি লাঠি দিচ্ছে। আচ্ছা, তো এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, আমারও বলতেছি, এই যে হাজারি স্যারের বইয়ের যে অনুশীলনী, তারপরে হচ্ছে এই ইসাক স্যারের বইয়ের অনুশীলনী, এগুলো সুন্দরভাবে সলভ করে পরীক্ষা দেবো। আমাদের ব্যাচের মধ্যে আমরা আর্কাইভে সুন্দর করে সবগুলো ক্লাস সাজায় রাখছি। শুধু তাই না, আলিম স্যারের বইয়ের যে অনুশীলনী সেগুলো সুন্দর করে সাজায় রাখা আছে, প্রত্যেকটা প্রশ্ন ধরে 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 ব্যাখ্যা দেওয়া আছে। তারপরও যদি তোরা ঠিকভাবে এগুলো না দেখিস তাহলে তোদেরকে কেমনে ধরে পড়াবো? তোরা যেটা করিস, তোরা খালি হচ্ছে ফিচার দেখিস যে ভাই এখানে অমুক এক্সাম, অমুক নামের এক্সামটা আছে কিনা, এখানে অমুক নামের ক্লাসটা আছে কিনা, এই হচ্ছে কিনা, সেই হচ্ছে কিনা। কিন্তু দিন শেষে নিজেকে একবার প্রশ্ন করে দেখিস তো যে আমাদের ব্যাচে যতগুলা ক্লাস আর যতগুলা এক্সাম হচ্ছে তোরা সবগুলা দিচ্ছিস কিনা? তোরা সবগুলা দিচ্ছিস কিনা? প্রতিদিন ক্লাস হয়, এক্সাম হয়, র্যাপিড ফায়ার হয়, এগুলো কি তোরা সব দিচ্ছিস? এই যে ফ্ল্যাশব্যাক এক্সাম হয়, আমি একটু বলি, এখন হয়তো ইমপ্রুভ হইতে পারে। এই যে ফ্ল্যাশব্যাক এক্সাম, এফবি মানে ফেসবুক না, ফ্ল্যাশব্যাক এক্সাম, এই ফ্ল্যাশব্যাক এক্সাম এখানে স্টুডেন্ট আছে 3000, ফ্ল্যাশব্যাক এক্সাম দেয় হচ্ছে কত, 200 300। আগের পরীক্ষা দিছে 175 আগের জনের পরীক্ষা এটা জিএসটির জন্য দিছে, ধরলাম জিএসটির পরে 500 দিবে, তাহলে একটা জিনিস চিন্তা করো যে 500 মানুষ এই ফ্ল্যাশব্যাক এক্সাম গুলো দিচ্ছে, মেডিকেলে তো তার চান্স পাওয়া উচিত। আর তুমি যে বসে বসে ঘুমাচ্ছ আর চিন্তা করতেছো যে আমার কি করা উচিত, আমি কি করবো, আমি কি চান্স পাবো না, তাহলে কি তার কি এই চান্স পাওয়াটা উচিত? কোনোভাবে উচিত? তুমি আমাকে বলো। তোমাদের জন্য ধরো আমি ফ্ল্যাশব্যাক এক্সাম নিচ্ছি, মানে আগের পড়াগুলো রিভাইজ দেওয়ার জন্য এক্সাম নিচ্ছি, জিকে ইংলিশ এক্সাম নিচ্ছি, কিন্তু তোমরা কি করো, তোমরা চিন্তা করতেছো যে ভাই আমি কি চান্স পাবো, আমার কি পড়া উচিত হবে? যদি এরকম তুমি চিন্তা করো, এরকম যদি চিন্তা করো তাহলে কি তোমার চান্স পাওয়া উচিত? সৃষ্টিকর্তা একটা জিনিস মানে করে বলে আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা পরিশ্রমীদের ফেরায় না। তুমি একবার চান্স না পেলে পরের বার চান্স পাবার সহজ হিসাব। যেমন আমি নিজে নর্ডেম কলেজে চান্স পাইনি, আমার জুনিয়র জাদিদ আছে, রাহাত আছে, ওরা কিন্তু নর্ডেম কলেজে চান্স পাইছে। তো এরা যে চান্স পাইছে আমি যে চান্স পাইনি, তাতে কি আমরা অনেক যোজন যোজন দূরে চলে গেছি? যাই নাই তো। আমি এখান থেকে কাম ব্যাক করে ঢাকা মেডিকেলে চান্স পাইছে না, হেও ঢাকা মেডিকেল আছে, আমিও ঢাকা মেডিকেল গেছে, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? নাই। এই যে প্রথমবার ধর তুই মেডিকেলে চান্স পাইস নাই, তুই দ্বিতীয়বার তুই মানে পরীক্ষা দিয়ে ধর ঢাকা মেডিকেলে চান্স পাইলি, তাহলে কি এটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। সৃষ্টিকর্তা পরিশ্রমীদের কখনো ফিরায় না। এখন পরিশ্রম করলে আজ বাদে কাল অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে। কিন্তু তুমি যদি নাই চাও, সংশয় হয়, তোমার নিয়তের মধ্যে যদি তোমার সংশয় থাকে, তুমি পড়ালেখা করবা, কিন্তু তোমার মনে মনে চিন্তা হচ্ছে যে আমি কি চান্স পাবো, আমার কি তাহলে পড়া উচিত হবে, আচ্ছা আমি যদি চান্স নাই পাই তাহলে কি এত কষ্ট করা আমার ঠিক হচ্ছে? তোরা তো এইসব ভাবিস, তোরা ভাবিস যে আচ্ছা চান্স পাওয়া তো অনেক কঠিন, দে পরীক্ষাটা খালি দেই, বোধহয় এত কষ্ট করে লাভ আছে। এরকমও আছে অনেক লোকজন, আমি জানি
ঠিক আছে, তারা এই সব ধারণা থেকে একটু বের হয়ে আসেন প্লিজ। যদি না বের হয়ে আসেন তাহলে কপালে দুঃখ আছে। আচ্ছা, আর কিছু কমেন্ট আসতেছে, ওদেরকে অসংখ্যবার বলছি, যারা 5.0S মানে আমাদের আগের ব্যাচে যুক্ত আছে, প্রায় 3000 স্টুডেন্ট যুক্ত আছে, এদের গ্রুপের মধ্যে কতবার যে বলছি, আজকে ওরা বলছে যে আমাদের birthday। কথা শুনে না, আজকে আমাদের বলছে কথা যে birthday। শুনে না, এটা তার প্রমাণ। ওদেরকে কতবার করে বললাম যে দেখ, তোদেরকে আমরা অনেক ভালোবাসি, তোদের নতুন যে ব্যাচের ক্লাসগুলো সেগুলো সব তোদের ব্যাচের মধ্যেই নিব, কোনো সমস্যা নেই। মানে আগামী 16 তারিখ থেকে যদি তুই সব ক্লাস করিস তাহলে লাইভেই তোর সব ক্লাস, সব এক্সাম তুই দিতে পারবি। তোর নতুন করে আর কোনো নতুন ব্যাচে অ্যাক্সেস নিতে হবে না, নতুন কোনো ব্যাচে ভর্তি হওয়া লাগবে না। তারপরও 2 দিন বাদে বাদেই এই মিনিটে মিনিটে একটাই কমেন্ট, ভাই আমাকে নতুন ব্যাচে কি অ্যাক্সেস দেওয়া যায় না, আমি কি নতুন ব্যাচে অ্যাক্সেস পেতে পারি না, মানে এমন ভাবে বলে যে মনে হচ্ছে কি না কি অবস্থা। আচ্ছা, তো এই ব্যাপারটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে তোমরা যারা 5.0 এর ব্যাচে যুক্ত আছো, প্রায় 3000 মানুষ, তোমরা সবাই তোমাদের গ্রুপে 5.1S এর ক্লাসগুলো হবে। এবং তুমি যদি 16 তারিখ থেকে শুরু করো, সব ক্লাস লাইভে আবারও নিব। যে ক্লাস 2 দিন আগেও হয়েছে সেই ক্লাসটা তোমার আবার নিব, আমরা লাইভেই নিব। আমাদের একটু কষ্ট হোক, সমস্যা নাই, কিন্তু তোমরা একটু পড়ালেখা করো। কিন্তু এইবার যে নতুন করে 16 তারিখ থেকে শুরু করতেছি, এরপরে তোমার একটু মুড অফ হলো, তুমি চিন্তা করলে আমি আর 7টা দিন পরে শুরু করব, ভাই 7টা দিন পরে শুরু করব, তাহলে তুমি নিজে একটু ভাইবে দেখো, আর 7 দিন পরে যদি তুমি শুরু করো তাহলে তোমার পক্ষে আবার নতুন করে লাইভ না আমার পক্ষে সম্ভব না তো, তাই না? কাজেই তোমার জন্য লাস্ট অপশন হচ্ছে এই 16 তারিখ, যেদিন থেকে 5.1S ব্যাচটা শুরু হচ্ছে। এই দিনই তোমার লাস্ট ডেট। তুমি আগের ব্যাচে যুক্ত থাকো আর নতুন ব্যাচে যুক্ত থাকো, এই দিন থেকে তোমার পড়ালেখা শুরু করা লাগবে, এটা মাথায় রাখো। অনেকে এক্সাম ব্যাচের কথা বলছো, সেটাও আমি একটু বলে দিই। সবার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মানে একবারে ঠিক আছে। সেটা হচ্ছে কি, দেখো তুমি মেডিকেলে কি এবার তোমার লাস্ট বার না, এটাই তো লাস্ট, এরপরে তো আর পরীক্ষা দিতে পারতেছো না, তাই না? তুমি শুধু কেন এক্সামের কথা ভাবছো সেটা আমি বুঝলাম না। তুমি আগের বার পাইছো ধরো 50, তুমি কি মনে করতেছো শুধু এক্সাম দিয়ে তুমি এবার 50 থেকে 70, 80, 90 তুলে ফেলবা? এই জন্য কি, এই জন্য আমাদের শুধু এক্সাম না, এক্সামের সাথে সাথে কি ক্লাস, গাইডলাইন, র্যাপিড ফায়ার, ফ্ল্যাশব্যাক এক্সাম, কতগুলা ব্যাপার স্যাপার আছে। তুমি সবগুলা ফলো করার চেষ্টা করো, তাহলে তোমার জন্য বেস্ট হয় না? এটা তোমার জন্য বেস্ট। হ্যাঁ, এক্সাম ব্যাচ হয়তো আসবে, জুনের দিকে আসতে পারে বা নিয়ে আসবো আমরা, কিন্তু তুমি তোমার এইবারই তো শেষ সুযোগ, তাহলে তুমি এই মানে কমপ্লিট প্যাকেজটা কেন নিতে চাচ্ছ না? বা তুমি ধরো আমার 5.0S ব্যাচে যুক্তই আসো, কিন্তু ভাই আমি তো সেকেন্ড টাইমার, আমি এগুলো পারি, আমি শুধু এক্সাম দিই, তাহলে বুঝবো তুমি একটা বোকার স্বর্গে বাস করতেছো। ভাই তোর যে ক্লাসগুলো অ্যাটলিস্ট দরকার সেই ক্লাসগুলো তো তোর অবশ্যই করা উচিত। গত বছরে যে ভালো রেজাল্ট করছে ছায়া, সে বলছে যে সে আমাদের 95% ক্লাস এবং এক্সাম দিয়ে শেষ করছে, 100% সে শেষ করতে পারে নাই। ঠিক আছে, তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে কত ক্লাস এবং এক্সাম এর মধ্যে আছে। তুমি এগুলো প্রত্যেকটা ধরে যদি শেষ করো তাহলে কি তুমি আগায় থাকবা না? তোমরা কি করো, তোমরা হচ্ছে আজকে এইটা, কালকে এইটা, এইসব চিন্তা ভাবনা। এখন ডেডিকেটেডলি চিন্তা করো তোমার মেডিকেলে চান্স পাইতে হবে। চান্স পাওয়ার জন্য ক্লাস, এক্সাম, অনুশীলনী, সলভ সবকিছুই তোমার আসলে দরকার। ক্লিয়ার কাট হিসাব। আগের স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট আছে, এর জন্য রোড টু ডিএমসি 2.0 যে পেজটা আছে বা গ্র্যাভিটি মেডিটেশন পেজ আছে, ওই পেজে মেসেজ দিলেই এটা তোমাকে জানাই দিবে। আর এখন সর্বোচ্চ ডিসকাউন্টেড ফিতে চলতেছে 5550 টাকা। কোর্স সম্পর্কে আর কিছু বলতে চাই না, কোর্স সম্পর্কে জানতে মেসেজ দিতে হবে পেজে। ঠিক আছে, রোড টু ডিএমসি 2.0 অথবা গ্র্যাভিটি মেডিটেশন এই পেজে মেসেজ দিলেই তোমাদেরকে বিস্তারিত বলে দিবে। ঠিক আছে, ফার্স্ট টাইমারদের চেয়েও সেকেন্ড টাইমের কোর্স ফি আরো 500 টাকা কম রাখছি, যাতে তোমরা পড়ালেখা করতে পারো সহজ হিসাব। তাহলে অনেক কিছু নিয়ে কিন্তু আলোচনা করে দিলাম। আর কোন টপিক মানে আর কি বাদ আছে, কেউ কেন দিন কমেন্ট করতেছে না, বুঝলাম না। এই যে একটা কমেন্ট পাইছি, ভাই হতাশা যাচ্ছে না। এই আমি পাশে দাঁড়ায় হতাশ হয়ে যাচ্ছি, আমি যে দাঁড়ায় আছি পাশে, দেখতেছি এই যে দেখো, এই যে তোদের এত হতাশা আসে কই থেকে আমি এটা বুঝি না। তোর বয়স কত? তোদের এত হতাশা আসে কই থেকে? হতাশা মানে বুঝিস? আমি একদিন মানে হচ্ছে স্যারকে বললাম, মানে এমনিতে জানার জন্য আর কি, স্যার আমার তো একটু হতাশ লাগে, মানে হতাশা এটাও এটা বলি নাই, বলছে হতাশ লাগে। আমার স্যার আমার ঝাড়ি দেবো যে হতাশা মানে তোর বুঝিস? হতাশা মানে আমাদের মেডিকেলে হতাশ হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, মানে 10টা কি 11টা ক্রাইটেরিয়া আছে। ওই 10টা 11টা ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগে হতাশ হওয়ার জন্য। সেই হতাশ হওয়ার ক্রাইটেরিয়া যদি বলি, এই যে তোদের ফোনে রিলস দেখতে ভালো লাগে, জানিস এই রিলস দেখতে যদি তোর ভালো লাগে তার মানে তুই হতাশ না। বুঝতে পারছিস? ফোনে রিলস দেখে যদি তোর ভালো লাগে তার মানে তুই হতাশ না, এটা তুই ভণ্ডামি করতেছিস। ঠিক আছে,
হতাশ মানে তোর কোনো কিছুই ভালো লাগবে না, হতাশ মানে তোর কোনো কিছুই ভালো লাগবে না, শুধু রিলস দেখা না, কোনো কিছুই ভালো লাগবে না, তোরে কাচ্চি দিলে তোর কাচ্চিও ভালো লাগবে না, সেটা হচ্ছে হতাশা। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে মেডিকেল বলে, আমি বলি না, এটা আমি সাইকিয়াট্রিতে নিজে পড়ছি, এই জন্য তোদেরকে বলতেছি, ঠিক আছে? এই যে তোর হতাশের কথা বলিস, এই যে একজন বলে স্যাড সং শুনে আরো হতাশ হও, তাহলে এখন তোদের কথা হচ্ছে যে এই হতাশার আলাপ বাদ দিয়ে পড়ালেখা করা লাগবে। হ্যাঁ, এটার কারণে হতাশা আসতে পারে যে বাবা মা হয়তো বলতেছে, তারপরে হচ্ছে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাকে খোঁচাখুচি করতেছে, হ্যাঁ এইটা মন খারাপের কারণ হতে পারে। এই হতাশা ওয়ার্ডটা একটা ট্রেন্ডি ওয়ার্ড, জেনজি যেমন একটা ট্রেন্ডি ওয়ার্ড, এই হতাশা ওয়ার্ডটা একটা ট্রেন্ডি ওয়ার্ড, ঠিক আছে? এই ট্রেন্ডি ওয়ার্ড থেকে আমাদের বেরোতে হবে। সহজ হিসাব, তোরা কেউ হতাশ নাই না, আমি জানি। একজন বলছে আর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আচ্ছা, ক্ষমা করে দিছি, সমস্যা নেই। একজন বলছে কাচ্চি রিজবি ভাই, মানে তোদের জন্য এই যে মাইন্ড একটা কথা, তোদের জন্য মন খারাপ করে 2টা মিনিট থাকতে পারে না। এই দেশে যত ইনসিডেন্ট, যত কাহিনী, তা থেকে আসলেই মন খারাপ করে 2 মিনিট থাকা যায়। তোরাই বল, তোরা হতাশটা কেমন হয়েছে? আমি তো হতাশ হইতেই পারি না, ফেসবুকে ঢুকলেই দেখি কিছু না কিছু একটা কাহিনী চলতেছে, ঠিক আছে? ভাইয়া প্লিজ বলুন, নতুন ব্যাচে কবে সিলেবাস শেষ হবে? মোটামুটি 3 থেকে 3.5 মাসের মধ্যে সিলেবাস একবার শেষ হবে, তারপর আমরা আবার পড়াবো, চিন্তার কোনো কারণ নেই। ওকে ওকে। আচ্ছা, আর কি জানি একটা টপিক নিয়ে কথা বলতে চাইছিলাম, ভুলে গেলাম। টপিক হচ্ছে আমার যদি একটু সুযোগ দিতে কথা বলো, এই টপিক। আচ্ছা, আমি যা বলছি এটা কি আজকে লাইভের সেরা সেরা কথাগুলো আমি বলছি না? এটা তোমরাই বলো। যাই আমরা দেখো দেখো থাক, আমরা জানিস চলে যাচ্ছে না, আমাদের দাওয়াত দিয়ে না, না আমি লাইভ নিব না, না না নাটক করে আমাদের ডাইকাই না, ক্রেডিট পুরা নিয়ে নিছে, দেখছো? ঠিকই আছে, ঠিকই আছে। তো দেখো, আমি তোমাদেরকে বারবার বলি যে সেম কথা আমরা কিন্তু অনেকদিন ধরে তোমাদেরকে বলতেছি যে ডিপ্রেশন থাকা যাবে না, পড়াশোনা করতে হবে, তাও তোমরা মনে হয় যে বুঝে না বোঝার ভান করে থাকে, এরকম একটা অবস্থা। কিন্তু এটা করলে নিজেরই ক্ষতি। হ্যাঁ, এবার একটু সিরিয়াস কথা বলি, এটা করলে নিজেরই ক্ষতি। তুমি তো বুঝতে পারতেছো যে একবার সেকেন্ড টাইমারদের জন্য একবার তুমি তোমার টার্গেটে পৌঁছাতে পারো না, এবার সেকেন্ড বার তুমি আবার ধরো যে আবার সেই টার্গেটে চেষ্টা করতেছো, ঠিক আছে? সেকেন্ড বারও যদি তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাও, সেকেন্ড বারও যদি তুমি আগের মতো সিরিয়াসলি না নাও, তাহলে কি কিছু হবে লাইফে? কিছুই হবে না। তো মেইন কথা হচ্ছে যে ভাই, যত মজা করি, যত ফানি করি, দিন শেষে তুমি খারাপ করলে মানে তোমারই ক্ষতি। এই যে একজন একটু আগে কমেন্ট করছে যে ভাইয়া ফ্যামিলি থেকে সাপোর্ট দিচ্ছে না, এটা একটা মানে মেজর একটা ইস্যু। ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় না এই মুহূর্তে, এটা অনেকেই ফেস করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টিভ থাকে, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। তো সেক্ষেত্রে ওই টাইমে মেন্টালি ব্রেকডাউন না করে, ঠিক আছে, খুব হাহুতাশ না করে, তুমি যেটার জন্য চেষ্টা করতেছো সেটাতে সর্বোচ্চ এফোর্ট দিয়ে তাদেরকে মানে প্রমাণ করে দাও যে তুমি ওট দিয়ে আসলে, হ্যাঁ, তুমি পারো, ঠিক আছে? মানুষের মুখে কুলো পেটে দাও, মানুষের কাছে প্রুফ করো যে না, আমার দ্বারা সম্ভব, ঠিক আছে? তখন তোমার বাবা মা তোমার উপর না তখন একটা ভরসা পাবে যে না, আমার ছেলে আমার মেয়ে, হ্যাঁ ঠিক আছে, ওরা তাদের লাইফে ভালো কিছু করে দেখাইছে, ঠিক আছে? সো কিছু কিছু টাইমে এরকম হয় যে হ্যাঁ, কিছু কিছু টাইমে এরকম আছে যে তোমাকে নিজেকে প্রুভ করতে হবে, এটা সবসময় করতে হয়, বাট এই টাইমটা মানে একটু বেশি ক্রিটিক্যাল। হ্যাঁ, এই টাইমটা, অ্যাডমিশনের টাইমটা সবার জন্যই ক্রিটিক্যাল। তো যারা বুঝে, যারা হচ্ছে পরিশ্রম করে, হ্যাঁ, তারা কিন্তু এই যে সাপ কমেন্ট করে না। একটু সাপ কমেন্ট করছে, সাপ লুডো খেলতে আসছে, সাপ লুডো খেলাতে চলছে এই জায়গায় আমরা সিরিয়াস কথা বলতেছি। ওকে, সাপ লুডো খেলার জন্য অন্যান্য জায়গায় আছে, হাত দেওয়ার জন্য জায়গায় আছে, বাট উই আর টেকিং ইট ভেরি সিরিয়াসলি। ওকে, আমরা না আগেও সেকেন্ড টাইম মানে গাইডলাইন নিছি, কিন্তু এইবারে যে তোদের 24 ব্যাচ, বিশ্বাস কর আগের সাথে কোনো মিলে, আগের সেকেন্ড টাইম গাইডলাইন মানে হচ্ছে মানে সবার মন খারাপ, মানে কমেন্টেও মন খারাপ, আমাদেরও মন খারাপ, আমরা মানে গাইডলাইন দিয়ে গেছি। এখন কি যে একটা পরিবর্তন আসলে দেশে ভাই, আমি মানে হতবাক, মানে আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই। আমি একটু বলি, একটু মাইকটা তুই একটু রাখ, আমি একটু বলি। আমাদের এলাকাতে হচ্ছে একটা পাগল ছিল, তো পাগলের নাম ছিল হচ্ছে তৌফিক পাগলা, ঠিক আছে? তো আমরা বিকৃত ভাবে অন্য কিছু বলতো, তো পোলাপাইন জানতো যে সে পাগলার কাজ দিয়ে যাওয়ার সময় কিছু বললে মনে হচ্ছে পাগলা দৌড়ানি দিবে, কিন্তু তাও গিয়ে শুধু শুধু মনে করছে পিছন দিয়ে একটা খুঁচা দিত, পাগলা এবার ডাক দিয়ে। ওকে, আমার মনে হয় তুই বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে? তো পোলাপাইন এনে মাঝে মধ্যে আইসা
হুদায় খুঁচা দেয়, কারে খুঁচা দেয় তো বুঝছস, ঠিক আছে? তো পাগলা চেতা যাবে না, এটা হচ্ছে হিসাব হয়েছে এইটা, ঠিক আছে? ওরাও এই না এসে মজা নেয়, যেমন শুরুতে এসে কয়েকটা পোলাপান হুদাই কমেন্ট করছে ভাই রিটার্ন নাকি থাকবে, এটা আমি বুঝছি যে সে পাগলারে খেপানি দিল আর কি, ভাই এটা ডাক দিছে এই পাগলা এটা, ঠিক আছে? তারপরে এই যে কমেন্ট গুলো করতেছে এটা এসে সেম মনে করছে পেছন দিকে একটা খুঁচা দেয়া এই পাগলা, বুঝছো? এরকম একটা অবস্থা। আর পাগলা খেপে, এটাই সেই হিসাব। পাগলার এই যে আরেকজন পাগলা আছে এসে ইয়ে দিয়ে দেয়, এই যে লাঠি দিয়ে দেয় না, ব্যাপারটা সেরকম। সামনে থেকে আরেকজন মুরব্বী আছে, কিছু থাকে দুষ্টু মুরব্বী থাকে, বলে এই দৌড়ানি দিস না, দৌড়ানি দিস না, মানে কি মনে করে দৌড়ানি দে, ঠিক আছে? এরকম একটা অবস্থা আর কি। তো ওই দিক থেকে এসে আরেকজন এসে ইয়ে দিয়ে দিছে, বাদল লাঠি দিয়ে দিছে হাতে, এটা সামনে নিয়ে যা, ঠিক আছে? মানে কি মানে এসে দৌড়ানি দেওয়ার জন্য। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে তোমরা এটাতে দেখা যাচ্ছে এরকম যাইছে পাগলারে খুঁচা দাও, পাগলা একটু খেপে, তোমরা বাধা দিতেছ। কিন্তু আলটিমেটলি যে ব্যাপারটা যেটা বলতেছি, হ্যাঁ, তো এটা আমি তোমার মনে করে যাচ্ছে তোমাদের টেলিগ্রাম গ্রুপে ঢুকছি, যেমন গতকালকে ঢোকার পরে আমার যেটা মনে হয়েছে, হ্যাঁ, যে আমি মনে কোনো গেট টুগেদারে আসছি, যে ঠিক আছে, যে হচ্ছে চান্সপ্রাপ্তরা একসাথে আসছে, একটা গেট টুগেদার করতেছে, আমি এই জায়গাতে হয়তো কোনো ইনভাইটেড গেস্ট, হয়তো কোনো একটা বক্তৃতা দিতে আসছি, ব্যাপারটা এরকম। কিন্তু আসল ফ্যাক্ট কি? ফ্যাক্ট তো ভাই তোদের কেউ দাওয়াত দিবে না কোনো জায়গায়। যেটা মনে হয়েছে দেখে যে হচ্ছে কি, যে আমি তো এনে সবাই আমরা কি দাওয়াত খাইতে আসছি, আইসা ওই যে হয় না এরকম দেখবে হচ্ছে বড় বড় ওই যে বিয়ের অনুষ্ঠানে বা এরকম দেখবে হচ্ছে যে আন্টি সমাজ যারা আছে বিশাল বিশাল গহনা পরে মনে করে হচ্ছে ভালো মনে করে যে শাড়ি কাপড় পরে আইসে কি মনে করে যে একসাথে বসে আড্ডা দিতেছে, অট্ট আসি দিতেছে, একটু পরে পরে হা হা করে আসতেছে, ঠিক আছে? এরকম আশেপাশ থেকে যারা আছে মনে করে হচ্ছে এই যে, কিন্তু সেম কমিউনিটি সেন্টারের বাইরে কিন্তু হচ্ছে কিছু দেখবো হচ্ছে ছেঁড়া কাপড় চাপড় পরে বসে দিচ্ছে, এমনি হাত পাইতে দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে বুঝছো তো? আন্টিরা জন বেড়ে যাবে কি যদি কিছু দেয়। ওকে, এখন আমার কথা হচ্ছে শুনতে খারাপ লাগবে আমি জানি, তুমি চিন্তা করে দেখো তো এই দুইটা গ্রুপ যে আমি বললাম তুমি কোন গ্রুপে, কিন্তু তুমি মনে করতেছো তুমি বেতারের গ্রুপ বইরে অট্ট হাসি দিতেছো, ঠিক আছে? কিন্তু ফ্যাক্ট তো এটা না, বুঝতে পারছো ব্যাপারটা? ফ্যাক্ট হয়েছে তোমার ভিতরে ঢুকতে দেয় নাই। ওকে, তুমি এটা সিরিয়াসলি নিচ্ছ না, কেন নিচ্ছ না আমি জানি না, ঠিক আছে? কিন্তু এটা হাই টাইম, তুমি এখন থেকে যদি সিরিয়াস না হইতে পারো, আমার মনে হয় না হচ্ছে কিছুদিন পরে সিরিয়াস হইতে পারবা। তোমরা কমেন্টে, তারপর হচ্ছে মেসেজে, ইনবক্সে, মানে কত জায়গাতে জিজ্ঞেস করো ভাই এখন থেকে শুরু করলে হবে কিনা, কিন্তু আমার কথা হচ্ছে তোমার তো এখন থেকে শুরু করার কোনো নিয়তি আমি দেখি না। এরকম আমি দেখছি, বুঝছিস, আজকে লেখছে যে এখন থেকে শুরু করলে হবে কিনা, আমি দেখছি যে এখন থেকে ভালো মতো পড়, সম্ভাবনা আছে, এই টাইম আছে, পড়, ভালো করে পড়। ওমা 2 মাস পরে আবার একই মেসেজ, ভাই এখন থেকে শুরু করলে হবে কিনা, তাহলে লাভটা কি ভাই? তখন আমি কি রিপ্লাই দেব? এটা আমাকে সেম আইডি তো একই তো মেসেজ 2 মাস পরে, 2 মাস আমার সাথেও যোগাযোগ নাই, ঠিক আছে? মানে 2 মাসে নাই, কোথাও নাই। 2 মাস পরে এসে জিজ্ঞাসা, ভাই এখন থেকে শুরু করলে কি হবে ভাই, প্লিজ বলেন ভাই, আমি খুব টেনশনে আছি। তাহলে তখন আর কি? তারপরে কয়েকটা এসে কমেন্ট করে, ভাই এতদিন কিছু পড়ি নাই, এতদিন তুই পড়স নাই কেন, এতদিন তুই কি করছস? আমি যদি জিজ্ঞেস করি যাচ্ছে যে তোর বাপ মা কি করে, যাচ্ছে ভাই আবার বলে যাচ্ছে ভাই কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে কিনা, কেন ডিসকাউন্ট দেওয়া যাবে ভাই, মিডল ক্লাস ফ্যামিলি 2 মাস কি করছস? তুই কি গার্মেন্টসে কাজ করছস? না, কিছু কাজ করি নাই। তাহলে কি তোর বাপের সাথে হচ্ছে মাঠে কাজ করছস? না, এটাও করি নাই। তাহলে কি করছি? 2 মাস ঠিকই হচ্ছে পাবজি খেলছি, ফ্রি ফায়ার খেলছি, রিলস দেখছি, এসব করে কি পরে 2 মাস পরে এসে বলতেছে ভাই 2 মাস তো কিছু করি নাই। আমি বলছি 2 মাস পরস নাই কেন? তোরে তো এই যে সত্য কথা বলতে হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি কিন্তু মানে হচ্ছে সন্তানদের নিয়ে আরো বেশি ইয়ে থাকে, মানে হচ্ছে তাদের আশা স্বপ্ন এগুলো আরো বেশি থাকে, ঠিক আছে? তাদের মন করে হচ্ছে ব্যাপারটা যেটা তারা ওই যে মন করে হচ্ছে যে বাবা কি করে, মন করে যে খেতে খামার কাজ করতেছে, কিন্তু ছেলে চিন্তা করতেছে বা মেয়ে চিন্তা করতেছে হচ্ছে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবে, একটাবার কিন্তু বলে না যে হচ্ছে মাঠের মধ্যে খাবার নিয়ে আয় বা হচ্ছে মাঠের মধ্যে কাজ করে, কারণ ওনাদের স্বপ্ন আরো বেশি থাকে। স্বপ্ন এরকম থাকে যে হচ্ছে কি আমি পারি নাই, আমার পোলাপাইন যেন পারে। কিন্তু তোমাদের অবস্থা কি যাচ্ছে, এই যে বাবা খেতে গেছে, অমুক জায়গায় গেছে, আমার কি, আমার তো সবকিছু ওকে আছে। কিন্তু এটা ব্যাপারটা তো এরকম না, এটা তুমি কবে বুঝতে শিখবে আমি জানি না। এবং সত্য কথা বলতে হচ্ছে একবার চান্স না পাওয়ার পরে তুমি এটা শিখতেছো না, ঠিক আছে? এরপরে তুমি কেমনে শিখবা? এরপরে আর শেখানোর মতো ওয়ে আসলে নাই। তোমরাই কমেন্টে এসে বলো, তোমরা ইনবক্সে বলো যে হচ্ছে ভাই বাবা মার মুখের দিকে তাকানো যাইতেছে না, আর মুখের দিকে তাকানো যাইতেছে না, তুমি কি করো? মুখটা সরাই নিয়ে আবার রিলস দেখো, তাহলে লাভটা কি হলো? ঠিক আছে, মানে সিম্পল হিসাব যে এই যে থাকে না এরকম যে ওই যে দেখবো হচ্ছে মাঝে মধ্যে বলে যে এবার পরীক্ষাটা খারাপ করলে তুই আমার আর বাপ ডাকবি না, আইসা কি আঙ্কেল ডাকা শুরু করছে, ঠিক আছে? তোমার ক্যারেক্টার তো এরকম হয়ে গেছে, তো বলতেছে যে এবার পড়ালেখা না করলে তুই আর বাসায় আসবি না, তো বাসায় না এসে তুমি নানি বাড়ি চলে গেছো, তো মনে করতেছো নানি বাড়ি তার চিল, ঠিক না? এইসব চিন্তা করলে ভাই কেমনে হবে, ঠিক না? মানে এর টেকের ইতিহাসে বোধহয় এরকম লাইভে এসে মানে একটা
মানে সবাইকে একসাথে ঝাড়াঝাড়ি পর্ব এরকম বোধহয় কখনো না হয়নি। যারা যদি আমার এটা কথা হচ্ছে ভাই হচ্ছে আসলে সেকেন্ড টাইমের গাইডলাইন, সত্য কথা। আমি যে ব্যাপারটা নিয়ে আমি তোরে বলি হচ্ছে, আমি এই জায়গাতে তোরেও দোষ দিব, ঠিক আছে, ঠিক আছে, তুই ওই যে পাগলার মতো খেপোস, কেন খেপোস আমি জানি না, ওকে। এবং ওরা ব্যাপারটা হচ্ছে শুধু মজা হিসেবেই নেয়, কিন্তু সিরিয়াস হয় না। আমার কথা হচ্ছে মজা হিসেবে নেওয়ার পরে যদি হচ্ছে সিরিয়াস হয়ে যেত, আমার তো কোনো সমস্যা ছিল না, ঠিক না? কিন্তু তোমরা কেন সিরিয়াস হও না আমি জানি না, ওকে। দেখো আমি একটা কথা বলি, দেখো আমরা কেন এত মন খারাপ করি, অন্তর ভাই কেন এত রাগারাগি করেন, আমরা তোমাদের ভালোবাসি, ঠিক আছে? তোমাদের প্রতি আমাদের অধিকার আছে, তোমাদের প্রতি আমাদের অধিকার আছে, কারণ তোমরা খারাপ করলে বা তোমরা যদি ডিস্ট্রাক্টেড হয়ে যাও তখন আমাদের কষ্ট হয়, ঠিক আছে? এই জন্যই মানে লাইফে এত বিজিনেস বা এত মানে প্যারা থাকা সত্ত্বেও তোমাদের এইসব মেসেজ দেখলে আমাদের একটু মন খারাপ হয়, যে এতটা ভালোবাসি তোমাদেরকে। এত চিন্তা করো, গতবার আমরা এই তোমরা যে ভার্সিটি পরীক্ষা শুরু হয়েছে, তো আমরা আরটিডিএস থেকে আমরা কতগুলা ক্লাস নিয়েছি, কতগুলা গাইডলাইন দিছি, যাতে ভাই তুমি একটা জায়গায় চান্স পাও, তুমি একটু ভালো করো। আজকে গাইডলাইন সেশন, কিন্তু আজকে কিন্তু দুরন্ত প্রয়াসে ক্লাস হচ্ছে, আজকে কিন্তু রাত ব্যাক লাগতেছে, আজকে ক্লাস কিন্তু আমরা অফ করি নাই। মানে এতটা ডেডিকেশন আমরা তোমাদের প্রতি দিচ্ছি, হ্যাঁ, এতটা ভালোবাসা দেখাচ্ছি, কিন্তু তোমরা বিনিময় কি দেখাচ্ছ? বিনিময়ে কিছু হাহা দেখাচ্ছ, আর কয়েকজন সাপ দেখাচ্ছে, আর কয়েকজন হচ্ছে যে আজকে থেকে শুরু করলে হবে কিনা, কালকে থেকে শুরু, তা সেম জিনিস তা তোমরা হচ্ছে রিপিট করতেছো, একটা সাইকেল, একটা লুপ চালাচ্ছ, ওই যে সি প্রোগ্রামিং এর লুপ আছে না, ওরকম লুপ চালাচ্ছ। তো এটা তো হইতে পারে না, ঠিক আছে? ওই যে একটা হিন্দিতে ডায়লগ হচ্ছে, মোহাম্মদ এক সে নেই হতি, ঠিক আছে, দু হাত সে হতে হয়, এরকম একটা ডায়লগ আছে, যে আমরা ভালোবাসছি কিন্তু তোমরা আমাদেরকে হাহা দেখাচ্ছ। তো এটা তো হইতে পারে না। তো এই জন্য বলবো যে মানে সবসময় সিরিয়াসনেসটা বজায় রাখো, ঠিক আছে? সিরিয়াসটা বজায় রাখো। এটা এখানে অনেকে দ্বিধান্বিত থাকতে পারো যে আসলে হাউ টু স্টার্ট বা কিভাবে শুরু করা যায়। ওকে, আমি মনে করি যে এককভাবে শুরু করে মোটিভেশন ধরে রাখা টাফ হয়, এবং একটা ব্যাচে আসলে তুমি যদি শুরু করো এবং প্রতিজ্ঞা করে যদি শুরু করো, আমরা যেমনটা করাই প্রত্যেক ব্যাচেই আসলে ওরিয়েন্টেশন ক্লাসে আমরা শপথ করাই। তুমি তো ওরিয়েন্টেশন ক্লাসটা বা 5.1 ওরিয়েন্টেশন তো পরে হবে, সেদিন আমাদের সাথে শপথ করে একদম মানে একটা ক্লাসও মিস করবা না, এক্সাম মিস করবা না, এভাবে প্ল্যান নিয়ে শুরু করে দাও। আর আমার এখানে এক্সিস্টিং স্টুডেন্ট যারা আছো, যারা আমাদের সাথে 5.0 এসে দীর্ঘদিন ধরে ক্লাস করছো বা এক্সাম দিচ্ছ, তোমাদের এই সময়ের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে পারো কমেন্টে, যে এই যে আরডিডিএস এর ভাইরা তারাই তোমাদের পড়াচ্ছেন, এক্সাম নিচ্ছেন, অলটুগেদার তোমাদের কি মনে হচ্ছে? আমি তো কিছু পজিটিভ কমেন্ট দেখতে পারি, অনেকেই বলে যে ভাই আগের থেকে মানে বুস্ট আপ হচ্ছি বা নিজেকে আসলে নতুন করে আবিষ্কার করছি, আমিও আসলে পারি, পজিটিভ একটা ভাইব আসতেছে, এই ব্যাপারগুলো কাজ করছে কিনা এটা একটু তোমরা কমেন্টে জানাও, যে তোমরা যারা এক্সিস্টিং স্টুডেন্ট তাদের কাছে কেমন ফিল হচ্ছে। আর যারা নতুন, যারা ভাবছো দিবা কি দিবা না, বা দিলেও ঠিক কোথায় যুক্ত হবা, দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছো, আমার মনে হয় যে জাস্ট তুমি তোমার বাকি ফ্রেন্ডদের বিশ্বাস করতে পারো। এবং সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারটা এমনি এমনি আসে না, সবচেয়ে বেশি স্টুডেন্ট একটা অনলাইন ব্যাচে এমনি এমনিতে যুক্ত হয় না, ডেফিনেটলি এখানে কিছু না কিছু স্পেশাল আছে, বুঝছো? তো স্পেশালটাও আসলে খুব বেশি স্পেশাল না, সবাই মিলে আমরা স্পেশাল আসলে, আমি এটাই মনে করি। কারণ এখানে এক একজনের এক একটা দিকে কি বলবো আসলে এক এক রকমের ক্যালিভার, এবং সবকিছু তুমি যে ভালো ভালো ব্যাপারগুলো নিয়ে পড়াশোনা করতে পারো, আশা করি মোটিভেশনের অভাব হবে না। যদি আমাদের ছেড়ে চলে যাও, হারিয়ে যাও, তাহলে ডিমোটিভেট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি আমাদের সাথে থাকতে পারো, তাহলে আশা করি মোটিভেশন এবং পড়াশোনা কনসেপ্ট কোনোটারই অভাব হবে না, এই আর কি। ওকে ফাইন, ঠিক আছে অন্তর। আচ্ছা, যেটা মানে ভাই বলে গেছে, মূলত সহজ কথা হচ্ছে 5.1 এস থেকে তুমি তোমার যাত্রা ক্লাস এবং এক্সামের একদম পারফেক্টলি শুরু করতে পারো, তাহলেই হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনাটা শুরু করলেই হবে। কিভাবে শুরু করবে পড়াশোনা? সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে জাস্ট বইটা খোলা। এই যে একজন বলছে 4.1 এসেছিলাম, আলহামদুলিল্লাহ এখন SMC তে। তুই যেটা বলবি বল, শেষ কর। না ভালো কমেন্ট, আচ্ছা SMC তে আসি। তো এই হচ্ছে ব্যাপার, যে ওরা কিন্তু লাইভ দেখতেছে সেই। হ্যাঁ, তো এই যে 4.1 এস যেটা গত বছরের ব্যাচ ছিল, ওদেরকে আমরা এই যে আজকে যে জিএসটি পরীক্ষা হলো না, এই আজকের পরীক্ষা পর্যন্ত ক্লাস এবং এক্সাম নিছি। গত বছরে ভর্তি হয়েছিল, বুঝতে পারছো? তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা সেম। তোমাদের জিএসটি পরীক্ষা পর্যন্ত তোমাদের জন্য সার্ভিস আমরা রাখার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমরা দেখো এই যে সেকেন্ড টাইম ব্যাচের মধ্যে আমরা কি রাখছি, জিএসটির জন্য ক্লাস রাখছিলাম, এক্সাম রাখছিলাম, কৃষির জন্য ক্লাস এক্সাম, আরইউ এর জন্য হয়েছে, ঢাকা ভার্সিটির জন্য হয়েছে। মানে যতভাবে তোমাদেরকে সাপোর্ট দেওয়া যায় তার সর্বোচ্চ আমরা আসলে চেষ্টা করছি, বুঝতে পারছো? এই চেষ্টার দামগুলো একটু দেওয়ার চেষ্টা করো, একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? তোমরা তো সামনে থাকো না যে ধরে এভাবে বলবো পড়িস না কেন,
সেটা তো সুযোগ থাকে না, এই জন্য লাইভে এসে বলি আর কি। ঠিক আছে, শাহিনকে ধরে ফেলি তাই। শাহিনকে ধরে ফেলছিলাম আর কি। যাই হোক, একজন বলছে ভাই কমেন্টে রিপ্লাই পাচ্ছি না। ভাই কমেন্টটা তুই কর আরেকবার, তাইলে দেখতে পারি। খালি লিখতেছে কমেন্টে রিপ্লাই পাচ্ছি না, না বলে তুমি কমেন্টটা করে দিলে হয়, তাই না? কমেন্টে রিপ্লাই হচ্ছে না, নাকি এটারই রিপ্লাই পাচ্ছ না? কোনটা? এটার রিপ্লাই কমেন্টে রিপ্লাই পাচ্ছি না, এই যে পাইলা এখন। ওকে, আচ্ছা আমি টপিকগুলো একটু শেষ করে ফেলি, আর কিছু টপিক বাকি আছে। আচ্ছা এই একটু মনোযোগ দাও, ঠিক আছে? একটু মনোযোগ দাও। আর কয়েকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে যারা 5.0 আমাদের ছিল, বা হচ্ছে যারা এতদিন ধরে হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা নিচ্ছ না, দুইটা ব্যাপারে আমি বলতেছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ভাই আগের পড়া এবং হচ্ছে আগের ক্লাস দুইটা হচ্ছে আমার অনেকগুলো গ্যাপ হয়েছে। এখন আমি কি করব? তা আমি কি আগেরগুলো কন্টিনিউ করব না এখন থেকে কন্টিনিউ করব? আমার সাজেশন হচ্ছে তুমি এখন থেকে কন্টিনিউ করো। ধরো কালকে যে ক্লাসটা হবে বা যে পড়াটা হবে, সেটা হচ্ছে আমার যদি জিকে ইংলিশ পড়া আমি দিচ্ছি, যেটা তোমাদের পেইড গ্রুপেও দিচ্ছি আমি, আবার আমাদের ফ্রি গ্রুপেও দিচ্ছি। ওকে, তো এই যে দুইটা ব্যাপার, দুই জায়গাতে আমি পড়া দিচ্ছি। কথা হচ্ছে তুমি কোনটা ফলো করবা। কালকে আমি যে পড়াটা দিব, আমি বলতেছি মানে হচ্ছে নেক্সট আমি যে পড়াটা দিব তুমি সেটা ফলো করবা, ঠিক আছে? সেটা ফলো করে তুমি হচ্ছে সামনে আগাতে থাকবা। সেম কথা হচ্ছে আগের ক্লাসের ব্যাপারে তোমার এখন টেনশন নেওয়ার কোনো দরকার নাই। ক্লাসগুলো সামনে আবারও হবে, রিপিট হবে, এগুলো তুমি ইচ্ছা মতো তুমি যে কোনো টাইমে কভার করতে পারবা। তাহলে এখন আমার করতে হবে কি, করতে হবে হচ্ছে তোমার এখন যে ক্লাসগুলো হবে বা সামনে যে ক্লাসগুলো হবে তুমি সেগুলো রেগুলার করে যাবা, ঠিক আছে? মানে ওইগুলাতে যেন গ্যাপ না পড়ে, ঠিক আছে? আমার কথা হচ্ছে এতদিন যা হয়েছে ওকে ডান, যা গেছে গেছে, এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু এখন থেকে তোমার হচ্ছে যদি এরকম না হয় যে হচ্ছে তুমি অসুস্থ হয়ে একেবারে হচ্ছে বিছানায় কাতরাচ্ছ, এরকম যদি না হয়, তাহলে আমার মনে হয় না তোমার হচ্ছে কোনো একটা ক্লাস, কোনো একটা পরীক্ষা, কোনো একটা পড়া গ্যাপ দেওয়ার দরকার আছে, ঠিক আছে? এতদিন যা হয়েছে ডান, ঠিক আছে? এগুলা দেখার দরকার নাই। তুমি হচ্ছে এখন থেকে রেগুলার হবা, এখন থেকে সামনে আগাবা। অন্তর ফোন হাতে নিয়ে এগুলো হচ্ছে একটু রিপ্লাই দিতে থাক। ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আগের পড়া ক্লাসের ব্যাপার আমার কি করতে হবে এটা একটু মাথায় রেখো। এরপরে আসে হচ্ছে আমাদের পরের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ভাই আমাদের ওই যে কয়েকজন কমেন্ট করছে যে হচ্ছে ভাই নেগেটিভ মার্কিং বেশি আসতেছে, এটা নিয়ে আমি কি করবো, এটা সম্পর্কে তোমাদের আমি আগেও বলছিলাম, আবার একটু বলতেছি, খেয়াল করো। নেগেটিভ মার্কিং হওয়ার কারণ হচ্ছে তোমাদের সাথে আমি যে কথাটা বলছিলাম আগেও, যে হচ্ছে এরকম যদি হয় যে হচ্ছে তোমরা এরকম গল্প শুনছো যে দেখা গেল হচ্ছে একজন মানুষকে কি করছে, যে একজন মানুষকে হাতের মধ্যে ধর হচ্ছে একটা পেয়ালার মধ্যে কিছু পানি দিয়ে তারপর হচ্ছে একটা ধর হচ্ছে রাজদরবার বা হচ্ছে একটা বিল্ডিং এর পাশ দিয়ে ঘুরতে বলছে। তো ঘুরতে আসার সময় বলছে যে হচ্ছে তুমি বিল্ডিংটা ভালো মতো দেখে আসবা। তো বিল্ডিং ভালো মতো দেখে আসছে, আসার পরে দেখতেছে হচ্ছে কি পেয়ালার মধ্যে পানি নাই, কারণ বিল্ডিং এর দিকে নজর দিতে গিয়ে তার কি পেয়ালার পানি পড়ে গেছে স্বাভাবিকভাবেই। তো এরপরের বার বলছে কি যে হচ্ছে পেয়ালার পানি ঠিক থাকতে হবে। তখন কি হয়েছে, পানি ঠিকই রাখছে কিন্তু হচ্ছে তখন কি বিল্ডিং আর দেখতে পারে নাই। তার মানে একটার দিকে নজর দিতে গেলে আমার আরেকটা হ্যাম্পার্ড হয় নর্মালি। সেম কাহিনী হয় হচ্ছে আমরা যখন পরীক্ষা দিয়ে যাই তখন হচ্ছে আমাদের সময় কম থাকে, যেহেতু আমাদের ভর্তি পরীক্ষার মধ্যে সময় কম, আমাদের এরকম একটা টেন্ডেন্সি থাকে হচ্ছে আমার কম সময় অ্যান্সার করতে হবে। এই কারণে আমরা করি কি, তাড়াহুড়ায় অনেক জানা জিনিস ভুল করে ফেলি, এতে করে আমার কি হয় নেগেটিভ মার্কিং বেশি হয়। তো এই ব্যাপারে আমি যেটা করতাম, যেহেতু আমার সময় আছে লম্বা সময়, আমি কিছু হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করতে পারি। সেটা কি, ধরো তুমি বাসায় বসে হচ্ছে 50 নম্বরের একটা পরীক্ষা দিচ্ছ, এমনিতে 50 নম্বরের পরীক্ষা ধরো তুমি বাসায় বসে হচ্ছে 25 মিনিটে দাও, তো 25 মিনিটে দিলে তোমার হচ্ছে নেগেটিভ মার্কিং একটু বেশি আসে। তো এখন কি করতে হবে, তুমি কালকে থেকে কয়েকটা পরীক্ষা এরকম ভাবে দিবা যে হচ্ছে 50 নম্বরের পরীক্ষা, কিন্তু এটার কোনো টাইম লিমিট নাই, ঠিক আছে? মানে কোনো লিমিট ছাড়া তুমি মানে হচ্ছে জাস্ট প্র্যাকটিস করার জন্য পরীক্ষা দিবা। কিন্তু তোমার মেইন টার্গেট কি থাকবে, মেইন টার্গেট থাকবে হচ্ছে 50টার মধ্যে যতটুকু তোমার কমন আছে, কিছু তো কোয়েশ্চেন আনকমন থাকবেই, ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। অন্তত যেগুলো কমন আছে সেগুলো যেন হচ্ছে সবগুলা কারেক্ট হয়, ঠিক আছে? তুমি সময়ের দিকে তাকাবে না, তুমি তাকাবো হচ্ছে আমার কারেক্ট করতে হবে অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার কারেক্ট করলা, এরকম ভাবে দেখা গেল হচ্ছে 50টার মধ্যে তোমার হয়তো 42-43টা কমন ছিল, তুমি 42-43টা হচ্ছে অ্যান্সার করতে পারছো, ঠিক আছে? এবং সবগুলো কারেক্ট হয়েছে। যেগুলো পারো নাই সেগুলো উত্তর দেখে নিবা। অনেক যেমন একজনে বলছে হচ্ছে ভাই আমার তো ওই যে এক্সট্রা ইনফো থেকে আসছে সেগুলো ভুল হয়, এক্সট্রা ইনফো থেকে ভুল হয় তার মানে এক্সট্রা ইনফো আমার ভালো মতো পড়া হচ্ছে না, এটা আমার আরেকটু রিভিশন দিতে হবে, আরেকটু ঝালাই করতে হবে, ঠিক আছে? আর কিছু কোয়েশ্চেন আনকমন সব জায়গাতেই থাকবে, মেডিকেল ভর্তি পরীক্ষাও থাকবে, আমাদের পরীক্ষাতেও থাকবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। উত্তরটা তুমি দেখে রাখো, যদি মনে করো হচ্ছে ভাগ্য তোমার সহায় হয় তাহলে দেখা যাবে হচ্ছে এখান থেকে হয়তো মেইন পরীক্ষাতে কমন পড়ে যেতে পারে, ঠিক আছে? 100% কমন তো কোন জায়গাতেই থাকবে না। ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম, তো 50 নম্বরের পরীক্ষা তুমি কি করবা, তুমি হচ্ছে টাইম লিমিট ছাড়া তুমি পরীক্ষা দিবা, তোমার মেইন টার্গেট থাকবে হচ্ছে কারেক্ট করা। তো প্রথম দিন তুমি দেখলে হচ্ছে যেরকম যে হচ্ছে তোমার 42-43টা কারেক্ট হয়েছে, ওকে? এরকম ভাবে তুমি হচ্ছে কয়েকদিন পরীক্ষা দিবা টানা, যে হচ্ছে সময়ের দিকে না তাকায়, ওকে? এরকম ভাবে দেওয়ার পরে তোমার দেখবো হচ্ছে এটা একটা অভ্যাসে পরিণত হবে, যে হচ্ছে তুমি দেখা যাবে হচ্ছে তোমার মানে যে হচ্ছে কোয়েশ্চেন নিয়ে যে হেসিটেশন বা অপশনের মধ্যে যে হচ্ছে কনফিউশন, এগুলো আস্তে আস্তে দূর হবে। তখন কি করবা, কয়েকদিন যাওয়ার পরে 3-4 দিন যাওয়ার পরে তখন তুমি হচ্ছে টাইম লিমিট দিতে থাকবা।
25 মিনিটে পরীক্ষা দেওয়ার কথা, তুমি 25 মিনিট ফার্স্টে দিবা না, তুমি এই পরীক্ষাটা তখন দিবা হচ্ছে 40 মিনিটে ফার্স্ট একদিন। এরপরের দিন বা হচ্ছে এর কয়েকদিন পরে তুমি হচ্ছে সময়টা আস্তে আস্তে কমাবা, এরপর দিন হচ্ছে 35 মিনিট, এরপর দিন হচ্ছে 30 মিনিটে, এরপরে আস্তে আস্তে হচ্ছে 25 মিনিটে নিয়ে আসবা। মানে তুমি হচ্ছে আগে কারেক্ট করার জায়গাটাতে ফোকাস করে তারপর হচ্ছে টাইমটা তুমি কমাইতে নিয়ে আসবা, আচ্ছা আস্তে আস্তে কমাতে থাকবা। তখন দেখা যাবে হচ্ছে এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। তখন আর এই যে কম সময়ের জন্য তাড়াহুড়া হবে না, আবার সহজ জিনিস ভুলও হবে না। ঠিক আছে, তাই নেগেটিভ মার্কিংটা তুমি স্ট্র্যাটেজিতে একটু হলেও আগাইতে পারো। ওকে, এটা হচ্ছে মেন কথা। এবার আসি হচ্ছে আমাদের জিকে ইংলিশের কথা। জিকে ইংলিশের ক্ষেত্রে জাজিদ অলরেডি বলে গেছে কি কি বই পড়বা। ঠিক আছে, তো জিকে ইংলিশের ক্ষেত্রে এই আমার স্লাইড কই গেল, জিকে ইংলিশের ক্ষেত্রে আমরা এরকম বলছিলাম যে হচ্ছে এরকম যে কোনো তুমি বই পড়তে পারো, তোমার ইচ্ছা। আমাদের RTDS এরও বই আছে, দুইটা টপিকেই, জিকেও আছে ইংলিশও আছে। এর বাইরে তোমার যদি মনে হয় যে হচ্ছে কোন বই পড়বা, তোমার যেটা মনে চায়, ঠিক আছে, এই জায়গাতে কোনো সমস্যা নাই। তাও জাজিদের হচ্ছে একটা প্রেফারেন্স বলে গেছে যে হচ্ছে তুমি এরকম ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন কত হচ্ছে জিকে ইংলিশ কি ভাই হচ্ছে আমার মন করে যাচ্ছে যে এখন থেকে কিভাবে পড়তে হবে। দেখো আমার কত হচ্ছে ফার্স্ট টাইম পরীক্ষা দেওয়ার পরে আমাদের মোটামুটি একটা ভালো ল্যাকিংস থাকে জিকে ইংলিশে। ঠিক আছে, এবং জিকে ইংলিশের মধ্যে তোমার হচ্ছে একটু ভালো সময় দিলে তোমার যেটা হবে, তুমি হচ্ছে ওই যে তোমার যে নাম্বারটা মাইনাস হচ্ছে এটার মধ্যে একটা ভালো তুমি হচ্ছে কাভার আপ করতে পারবা। ঠিক আছে, এই জিনিসটা। তো এই জন্য তোমার যেটা করতে হবে, দিনের একটা নির্দিষ্ট সময় তোমার জিকে ইংলিশ পড়তে হবে মাস্ট। তুমি অন্য সব যে কোনো সাবজেক্ট, ধরো আজকে ফিজিক্স ক্লাস হচ্ছে, তুমি আজকে ফিজিক্স পড়বা, ওকে সমস্যা নাই, কিন্তু ফিজিক্সের সাথে সাথে তোমার অল্প সময় জিকে ইংলিশ পড়তে হবে। কালকে কেমিস্ট্রি ক্লাস হচ্ছে, কেমিস্ট্রি পড়তেছো, সাথে অবশ্যই জিকে ইংলিশের জন্য একটা টাইম ফিক্স রাখতে হবে। এবং এটা সবচেয়ে ভালো হয় তুমি রাতের মধ্যে বা দিনের মধ্যে একটা টাইম ফিক্স করে ফেলা। যেমন আমি ধরো হচ্ছে দিনের বেলা দেখা গেল হচ্ছে আমি দুপুর 2টা থেকে হচ্ছে 5টা পর্যন্ত, এই টাইমের মধ্যে কোনো একটা টাইম হচ্ছে আমি জিকে ইংলিশ পড়ার চেষ্টা করতাম। ঠিক আছে, এর মধ্যে খাওয়া দাওয়া ছিল বা আরো অন্যান্য যে কাজকর্ম ছিল এগুলা, কিন্তু এর মধ্যে আমি চেষ্টা করতাম হচ্ছে জিকে ইংলিশটা কভার করে ফেলতে। তুমি তোমার মতো করে হচ্ছে টাইম ম্যানেজ করে নিবা, হচ্ছে আমি এই টাইমের মধ্যে আমি জিকে ইংলিশটা ফিক্স রাখতে চাচ্ছি। ওকে, এটা হচ্ছে মেইন কথা। এরপরে আরেকটা ব্যাপারে আমি যেটা বলতে ভুলে গেছিলাম, একটু বলি, সেটা হচ্ছে যে আগের পড়া ক্লাস, এটার মধ্যে যে ব্যাপারটা হবে, তুমি এখন থেকে সবকিছু যেটা বললাম যে সামনে যে ক্লাসগুলো হবে, সামনে যে পড়া হবে, তুমি সেগুলো ফলো করার চেষ্টা করবা। সেই সাথে তুমি যদি পারো যে হচ্ছে আগের পড়া আগের ক্লাস যদি পারো একটু রিভাইজ করার চেষ্টা করবা, বা হচ্ছে একটু গ্যাপ কাভার করার চেষ্টা করবা। এখন গ্যাপ কাভার করবো কিভাবে? গ্যাপ কাভার করার ক্ষেত্রে তোমার হচ্ছে একটা প্রায়োরিটি লিস্ট সাজাইতে হবে। ঠিক আছে, যে আমার কোন জায়গাতে গ্যাপ বেশি। ওকে, ধরো আগের যে চ্যাপ্টারগুলো ক্লাস হয়েছে, আমি ধরলাম আগে তোমার হচ্ছে রসায়ন ক্লাস হয়েছে 3টা সাপোজ, তারপর হচ্ছে পদার্থ ক্লাস হয়েছে ধরো হচ্ছে 4টা, তারপর হচ্ছে বোটানি ক্লাস হয়েছে ধরলাম হচ্ছে 4টা। ওকে, এরকম। এখন তোমার সবগুলোর মধ্যে গ্যাপ তুমি চিন্তা করলা, কিন্তু তোমার কি করতে হবে, তোমার দেখতে হবে যে হচ্ছে আমার রসায়নটার মধ্যে কি বেশি গ্যাপ আছে, নাকি পদার্থের মধ্যে বেশি গ্যাপ আছে, নাকি বোটানির মধ্যে গ্যাপ আছে। যেটার মধ্যে বেশি গ্যাপ আছে সেটাকে তুমি হচ্ছে প্রায়োরিটি লিস্টে আগে দাও, এটা আগে শেষ করার চেষ্টা করো গ্যাপ ফিল আপের ক্ষেত্রে। ঠিক আছে, রেগুলার পড়া যেটা আছে সেটা তো কন্টিনিউ করবাই, সাথে যদি পারো যে হচ্ছে গ্যাপ ফিল আপের করার চেষ্টা করতে হবে, সেই ক্ষেত্রে প্রায়োরিটি লিস্ট সাজিয়ে নিবা যে হচ্ছে আমার আগে কোনটা ফলো করা উচিত। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। 5.1 সবকিছু ক্লাস পরীক্ষা নতুন করে নেওয়া হবে কিনা, তোমাদের এই কমেন্ট কিন্তু সৌরভ রায় বারবার বলতেছে যে সব করে নতুন করেই হবে। ঠিক আছে, একটু খেয়াল করলে এটা দেখতে পাবা। ওকে, এবার আসি হচ্ছে ভাই হতাশ লাগে যে কথাটা, যেটা অন্তর বলে আসছে, এইটা হচ্ছে আমি তোমাদের একটু বলি। যদি আমরা বলি যে হচ্ছে হতাশ হওয়া যাবে না, এটা না ওইটা না, অনেক কিছু, কিন্তু সত্য কথা হচ্ছে আমি যেহেতু এতদিন পড়ালেখা করে আসছি, যে হচ্ছে আমি মেডিকেল টার্গেট নিয়ে পড়াশোনা করে আসছি, আমি ভার্সিটি টার্গেট নিয়ে পড়াশোনা করে আসছি, কিন্তু আমার চান্স হয় নাই কোনো একটা কারণে। ওকে, তো এই ব্যাপারটা যেটা হয় যে হচ্ছে এখন মনে করে যাচ্ছে যে আমি যখন এই চিন্তা করতেছি যে হচ্ছে আমার তো চান্স হয় নাই, তো চান্স না হলে আমার কি, আমার একটু মন খারাপ লাগবেই, স্বাভাবিক। এখন এই মন খারাপ নিয়ে তুমি বসে থাকবা কিনা, এই মন খারাপ নিয়ে কি বসে থাকার কোনো মানে হচ্ছে উপায় আছে? তো তোমার মন করে যাচ্ছে মন খারাপ নিয়ে বসে না থাকার বা হচ্ছে হতাশা নিয়ে না থাকার জন্য আমার কি করতে হবে, আমার হতাশা দূর করতে হবে, আমার এই মন খারাপ দূর করতে হবে। এগুলো দূর করার সবচেয়ে বেস্ট ওয়ে কি? বেস্ট ওয়ে হচ্ছে ব্যস্ত থাকা। কিসে ব্যস্ত থাকবা তুমি? তুমি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকবা, তুমি এইটা ওইটা হাবিজাবি নিয়ে ব্যস্ত থাকবা না, তুমি পড়ালেখাতে ব্যস্ত হও। ঠিক আছে, আর সবচেয়ে পার্মানেন্ট সলিউশন হচ্ছে হতাশা দূর করার বা হচ্ছে এই মন খারাপ দূর করার, সেটা হচ্ছে সামনের বার গতবার যে তুমি এক্সপেকটেশন রাখছিলা এর চাইতে ভালো রেজাল্ট করে ফেলা। ঠিক আছে, এখন মন করছে আমি যখন চান্স পাই নাই, স্বাভাবিকভাবে আমার মন খারাপ হয়েছে না? এখন মন করছে একটু আগে আমি দেখাইলাম 72.5, এখন যদি আমি 72.5 দিয়ে ধরো 2015 সালে চান্স পাইলাম, কোন জায়গায় চান্স পাইছি, ধরো মানে সিরিয়ালের শেষের দিকে, আমি কোনো মেডিকেলকে খারাপ বলতেছি না, কিন্তু সিরিয়ালে ধরো হচ্ছে আমি শেষের দিকে একটা মেডিকেল কলেজে চান্স পাইলাম, কিন্তু ওইটা না হয়ে আমার ধরো হচ্ছে এবার
মানে হচ্ছে এর পরের বার আর কি, পরের বার ঢাকা মেডিকেলে 10ম হয়ে গেছি। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হচ্ছে কোনটা বেটার হয়েছে, তুমি অবশ্যই বলবা যে হচ্ছে ভাই আপনার সেকেন্ড টাইম যেটা হয়েছে এটাই বেটার হয়েছে, আপনার লাভ হয়েছে, আপনি জিতছেন, ব্যাপারটা এরকম না? তো আমার কথা হচ্ছে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমার টার্গেট, তোমার প্রিপারেশন, তোমার চেষ্টা এরকম হইতে হবে যে তুমি যে 1 বছর এই জায়গাতে হচ্ছে তোমার যে বিনিয়োগ হচ্ছে, 1 বছর যে তুমি প্রিপারেশন নিচ্ছ, 1 বছর তুমি যে পিছায় যাচ্ছ, এটা যেন কোনো কারণে লস না হয়। এটা যেন অলওয়েজ এরকম হয় যাচ্ছে আমার রেজাল্টটা এরকম হবে যাচ্ছে আমি 1 বছর যাচ্ছে এই জায়গাটা হারাই ফেলছি, এটার সামনে যেন তুচ্ছ হয়ে যায়। বুঝতে পারছো কথাটা? তোমার প্রিপারেশন এরকম রাখতে হবে। এখন তোমার ফার্স্ট ইয়ারের জন্য কি করতে হবে? ফার্স্ট ইয়ারের জন্য যে কথাটা একটু আগে বলে আসছি, তোমাকে সিরিয়াস হইতে হবে। তোমার যে এইমটা এটা নিয়ে হচ্ছে তোমাকে একেবারে হচ্ছে 100% ডিটারমাইন্ড হইতে হবে। আমি আমার নিজের সর্বোচ্চ চেষ্টাটা করবো, এইরকম হচ্ছে এইম থাকতে হবে, ঠিক আছে? অনেকে জিজ্ঞেস করতে হচ্ছে ভাই সেকেন্ড টাইম কিভাবে পড়বো, সেকেন্ড টাইম কিভাবে পড়বো, আবার কি সেকেন্ড টাইম পড়বো হচ্ছে এরকম ভাবে যে সেকেন্ড টাইম পড়ার পরে আমার বিন্দুমাত্র আফসোস থাকবে না যে আমি এর চেয়ে ভালো করে পড়তে পারতাম। আমার যে সবথেকে ভালো পড়াটা এটা আমি পড়ে ফেলবো, ঠিক আছে? আমার পড়ার পরে এরকম মনে হবে না যে আমি মনে হয় আরো 5 মিনিট বেশি পড়তে পারতাম, এটা মনে হওয়ার কোনো সুযোগ নাই। ক্লিয়ার কিনা? ঠিক আছে? ফার্স্ট টাইমে ফুল সিলেবাস ক্লিয়ার করো না, ফার্স্ট টাইমে করো না, এখন করতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ মানে ফুল সিলেবাস তোমাকে পড়তে হবেই, মাস্ট, ঠিক আছে? ক্লিয়ার? আমার কথা তোমরা বুঝতে পারছো? সেকেন্ড টাইম প্রিপারেশন দিচ্ছ, যেটা আমি অলওয়েজ সবগুলো ব্যাচের মধ্যেই বলি যে আমি এই জায়গাতে 1টা বছর ইনভেস্ট করতেছি, আমার এই জায়গাতে আউটপুট, এই জায়গাতে আমার লাভ বেস্টটাই লাগবে। এই জায়গাতে আমি অল্প লাভ নিয়ে বা হচ্ছে আমার লাভ হবে কিনা এই কনফিউশন নিয়ে এই জায়গাতে আমার থাকা যাবে না। এই জায়গাতে আমার বেস্টটা লাগবে অলওয়েজ। আমার এই জায়গাতে টপ করার চিন্তা ভাবনা করতে হবে, আমার এই জায়গাতে চিন্তা করতে হবে হচ্ছে আমার ঢাকা মেডিকেলে চান্স পাওয়া লাগবে। ক্লিয়ার? আচ্ছা, অন্তর কিছু মনে বলতে চাচ্ছিলি? আচ্ছা, ওরা অনেকে যে জিনিসটা ভুল করতেছে, এই যে আমাদের rtdslive.com এখানে তুমি গেলে, এটার এই rtdslive.com এখানে গেলেই তুমি হচ্ছে এই যে সবার উপরে দেখবে নিউ সেকেন্ড টাইম আর মেডিকেল ব্যাচ ফর এইচএসসি 24, এটা কিনো। ভুল করে আবার যে প্রি মেডিকেল 25 এগুলো কিন্তু কেনা যাবে না। সেদিন দেখি একজন এটা কিনছে, সেদিন একজন দেখি 26 ব্যাচের এই কোর্স কিনে বসে আছে। তাহলে তোর একটু চোখে দেখিস না ভাই, তোর একটু চোখে দেখ। এবং এই যে 5.1s এই কোর্সটা নিবা, ঠিক আছে? যারা ভুল করে 5.0s কিনছো তাদেরও কোনো সমস্যা নাই, তারাও সব ক্লাসই পাওয়া যাবা। ওই তোমার কোর্সের মধ্যেই 5.0s এর মধ্যে সব ক্লাস পাওয়া যাবে, নতুন করে অন্য কোনো কোর্সে এনরোল করতে হবে না। বিস্তারিত দেখোতে ক্লিক করবা, করে তুমি এই যে এখানে কোর্সটি কিনুনে যাবা, কোর্সটি কিনুনে যে এখানে তুমি এই যে পে এত এখানে ক্লিক করে কিনে ফেলবা। আমি অলরেডি এই কোর্সটা আমার কেনা আছে, যার কারণে এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? তো তোমরা এখানে যে কিনে ফেলতে পারবা। আর এখানে বিকাশ বা নগদ যে কোনো কিছু দিয়ে তুমি পেমেন্ট করতে পারবা, কোনো সমস্যা নাই। এবং এখানে একটা পিনও দিতে হয় তোমার বিকাশ নগদের, সেটা আমাদের কাছে আসে না, কোনো চিন্তা নেই। আমরা বাংলাদেশের সবচেয়ে সিকিউর পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ফোন এডিকশন কিভাবে কমাবো? ফোন বাবা মার কাছে দিয়ে দিবা, যখন তোমার ফোনের দরকার হবে, ক্লাসের দরকার হবে, তখন তুমি এসে ক্লাস করবে। প্রত্যেকদিন আমাদের ক্লাস এক্সাক্ট টাইমে শুরু হয়। তোমরা দেখছো কিনা, তোমরা যারা আগের ব্যাচগুলোতে যুক্ত আছো দেখবা যে প্রত্যেকটা দিন একদম এক্সাক্ট টাইমে আমাদের ক্লাস শুরু হয়। তুমি ওই টাইমে ফোনটা হাতে নিবা, নিয়ে তুমি ক্লাস করবা। তারপরে পরীক্ষা দিবা, ফোন নিয়ে পরীক্ষা দিয়ে আবার ফোন দিয়ে দিবা, তাহলে ফোন অ্যাডিকশন কমে যাবে। বাকি টাইম তুমি পড়ালেখা করবা, ঠিক আছে? সহজ হিসাব, খুবই সহজ হিসাব। আমাদের কোর্সের ক্লাস একদম মানে এক্সাক্ট টাইমে শুরু হয়। প্রত্যেকদিন 9টার ক্লাস দেখবা যে 8:58 দেখবা যে লাইভ চালু হয়ে গেছে, 9টার থেকে পড়ানো শুরু হয়ে গেছে। অধিকাংশ ক্লাসে এরকম হয়, যদি মানে গুরুতর টেকনিক্যাল জটিলতা না হয়, ঠিক আছে? তাহলে তুমি তার আগে তুমি 10 মিনিট আগে ফোন হাতে নিবা, নিয়ে তুমি হচ্ছে কাজ করে ফেলবা। বা তুমি ধরো আধা ঘন্টা আগে ফোন হাতে নিলা, পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়ে ক্লাস টেস্ট করে ফোন আবার আমার কাছে দিয়ে দেবো। সহজ হিসাব, এটাই ফোন অ্যাডিকশন কমানোর উপায়, সহজ হিসাব। ওকে? এবং ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনা করেই কেবলমাত্র নিজের ভাগ্য ফেরানো সম্ভব, বা পরিশ্রম করেই কেবলমাত্র ভাগ্য ফেরানো সম্ভব, তাছাড়া সম্ভব না। পরিশ্রম করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে যে সৃষ্টিকর্তা আমি পরিশ্রম করছি, আমাকে এখন ফল দেন, আমি যাতে মেডিকেলে চান্স পাই, তাইলেই হবে। ওকে? আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিই। ঘুম কেমনে কমাবা? তুমি 6-7 ঘন্টা ঘুমাবা, তার বাকি সময় পড়াশোনা করবা। তোমার যদি বেশি ঘুম ধরে, তুমি হাঁটতে হাঁটতে পড়বা, দরকার হলে চা কফি খেয়ে পড়বা, শেষ। এভাবেই ঘুম কমানো যাবে, কোনো সমস্যা নেই। ক্লাস ফেসবুক ছাড়াও শুধুমাত্র তুমি ওয়েবসাইটেও পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবা। তোমার ফেসবুক অ্যাডিকশন থাকলে ফেসবুক ছাড়া আমাদের গুরুত্বপূর্ণ নোটিশগুলো আমরা টেলিগ্রামে দিব, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ডাউট সলভ ওয়েবসাইটেও আছে,
তারপরে ফেসবুকেও আছে, মানে তুমি ফেসবুক ছাড়া একদম লাইভেই ওয়েবসাইট থেকেই তোমার ক্লাস এবং এক্সাম দিয়ে শেষ করতে পারবা। ওকে, এইটুকু হচ্ছে আমার পক্ষ থেকে কথা আজকে শেষ। তো লাস্ট কথা হচ্ছে, যারা এখনো ভর্তি হও না ভর্তি হয়ে যাও, ঠিক আছে? কারণ লাস্ট মোমেন্টে একটা কথা বলি যে তুমি যদি একটা কাজ করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাকে সব থেকে বেস্ট জায়গা থেকেই সেটা ট্রেনিং নিতে হবে বা বেস্ট জায়গা থেকে গাইডলাইন নিতে হবে। তো অলরেডি তোমরা অনলাইনে বা অফলাইনে বিভিন্ন জায়গায় দেখছো, বিভিন্ন জায়গায় নাম শুনছো, বাট আলটিমেটলি আমরা এখানে যে RTDS এর টিচার প্যানেলস সবাই হচ্ছে যে ডিএমসিয়ান, তারা সবাই টপ করা স্টুডেন্ট। এটা আমরা বারবার বলি, কেন বলি? কারণ যারা ভালো করছে ওরাই আসলে ভালো পথ দেখাইতে পারে। তো এটাই বলবো যে আপনার সাথে যুক্ত হয়ে যাও আর নিজের পড়াশোনাটা করো। যুক্ত হও এটা তো আসলে তোমার পার্সোনাল চয়েস, বাট আমাদের দাবি থাকবে যে তোমরা পড়াশোনা করো যে জায়গায় তোমার ইচ্ছা, বা 25 ব্যাচ 26 ব্যাচ অনেকে আছো, পড়াশোনা করো। তোমার ইচ্ছা যদি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি বা যে কোনো জায়গায় হতে পারে, তো সেটার জন্য চেষ্টা করো, ওয়ার্ক ফর ইউর ড্রিম। ওকে, আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, ইনশাল্লাহ দোয়া থাকবে সবার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আপাতত আজকে লাইভ এখানে শেষ করতেছি। দেখো, লাইভের মধ্যে আমরা সবসময় মনে করি হচ্ছে হাসি ঠাট্টা মজা অলওয়েজ করি, ঠিক আছে, কিন্তু মেন কথা হচ্ছে এইসব লাইভ নেওয়ার হচ্ছে মেইন উদ্দেশ্যই থাকে তোমাদের একটু টনক নড়ানো। তো হচ্ছে আমরা যেই লাইভ মানে হচ্ছে যেই গতিতে ছিলাম, হচ্ছে গতিপথটা যেন একটু চেঞ্জ হয়, ঠিক আছে। আমি ফার্স্ট টাইমে চান্স পাই নাই, তার মানে আমার তো ফার্স্ট টাইমে অবশ্যই কোনো না কোনো ভুল ছিল, ঠিক আছে। ভুলগুলো তোমাদের মনে করায় দেওয়া যাচ্ছে, আমার এই ভুলগুলো ছিল, এই ভুলগুলো আমাকে কারেকশন করতে হবে। আমি এই পথে হাঁটতেছিলাম, এই পথটা ভুল পথ, আমার এটাতে হচ্ছে এটা থেকে সরে আসতে হবে, ঠিক আছে। তোমার এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই কারণে মনে করে হচ্ছে এরকম যদি হয় যে হচ্ছে আমরা মনে করো যে এই যে ক্লাসের মধ্যে বা এই সব জায়গাতে একটু ঝাড়ি দেওয়া বা হচ্ছে একটু মনে করছে বকা দেওয়া, এগুলোরে তোমরা হচ্ছে অন্যভাবে নিও না। এতে তো লাভ তো আমাদের না, বা হচ্ছে যেটাই হোক মানে হচ্ছে আউটপুট পুরোটাই তোমাদের দিক থেকে আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার মতো করে নিজে নিতে হবে, যে হচ্ছে আমার এটা হচ্ছে আমার ভালোর জন্য এই কথাগুলো বলা হচ্ছে। নয়তো এই যে দেখা হচ্ছে ও আজকে ডাবল অ্যাডমিশন করে আসছে, ডাবল অ্যাডমিশন মানে হচ্ছে গত বুধবার হচ্ছে ওর রোগী ভর্তি গেছে, মানে হচ্ছে 12 ঘন্টা টানা ডিউটি গেছে, আজকে আবার টানা ডিউটি গেছে 12 ঘন্টা করে এখানে চলে আসছে ডিরেক্ট। তারপর মনে করো যে তোমার তো এরকম মনে করার কোনো কারণ নাই, বা হচ্ছে এরকম মনে করার সুযোগও নাই যে হচ্ছে কারো কোনো কাজ নাই, সবাই সবার কাজকর্ম রেখে আসে তোমাদের এখানে কথা বলতে আসে, ঠিক না? তো এই জিনিসগুলোকে তোমাদের তো সিরিয়াসলি নিতে হবে, যে হচ্ছে ভাইয়ারা আমাদের জন্য কথা বলতেছে, আমাদের ওরকম হচ্ছে সিরিয়াস থাকতে হবে, আমাদের ওই রকম অ্যাটেন্টিভ থাকতে হবে, আমাদের ওইটার সম্পর্কে হচ্ছে কাজ করতে হবে, আমাদের ওই আউটপুটটা দিতে হবে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার নিজের জন্য না হয় যদি, তারপর হচ্ছে তোমার আমাদের জন্য যদি না হয়, তুমি তোমার ফ্যামিলির কথা একটু চিন্তা করো, ঠিক আছে। এবং আমি জানি যে হচ্ছে এখানে লাইভের বেশিরভাগই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি, ঠিক আছে, আমরা নিজেরাও। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি জাস্ট হচ্ছে তোমার ফ্যামিলির কথা চিন্তা করলে তোমার দেখবে হচ্ছে তুমি বুঝে যাবা যে হচ্ছে তোমার কি করা উচিত, ঠিক আছে। জাস্ট একটু চিন্তা করো যে হচ্ছে তোমার কি করা উচিত। ওকে, এর বাইরে আসলে আমার নতুনভাবে বলার কিছু নাই। তোমরা এই যে বারবার জিজ্ঞেস করো বা অনেক সময় বলা যাচ্ছে ভাই একটু মোটিভেশন দেন, মোটিভেশন তোমার কাছে আছে, তোমার ফ্যামিলির কাছে আছে, তুমি জাস্ট একটু চোখ ঘুরায় দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে হচ্ছে তোমার কি করা উচিত, ঠিক আছে। এর বাইরে কোনো ভাইয়ের বলার দরকার নাই, কোনো স্যারের বলার দরকার নাই, কোনো এডটেক থেকে বলার কিছু দরকার নাই, তুমি এমনিতে বুঝে যাবা, ঠিক আছে। তো তোমাদের সবার সাথে আমরা আসি অবশ্যই, যে কোনো দরকারে। এই যে আমরা দেখা হচ্ছে প্রায় 10-12 দিন পর এরকম গাইডলাইন নিচ্ছি, তোমাদের সাথে কথা বলতে আসতেছি, আমাদের পেইড গ্রুপে গাইডলাইন নিচ্ছি, কথা বলতেছি, টেলিগ্রাম গ্রুপে রেগুলার আপডেট দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের সাথে অবশ্যই আমরা আসি, আলাদাভাবে দোয়া চাওয়ারও কিছু নাই, আমরা অলওয়েজ তোমাদের জন্য দোয়া করি, কিন্তু দোয়া সত্য কথা বলতে এরকম দোয়াই করি যে পরিশ্রম করে সে যেন হচ্ছে রেজাল্টটা পায় ঠিকঠাক, ঠিক আছে। এরকম দোয়া করি না যে আল্লাহ সবাই হচ্ছে দিয়ে দেন, সবাই দিয়ে দেন, এটা বললেও দোয়া কবুল হবে না, আমরা জানি, ঠিক আছে। তো হচ্ছে দোয়া কবুল হওয়ার মতোই দোয়া করা আর কি, হচ্ছে যে কি হচ্ছে যে পরিশ্রম করতেছে আল্লাহ যেন তারই দেন, হিসাবটা এরকম, ঠিক আছে। তো তুমি ওই লেভেলে যাও যেন তোমার জন্য সবাই দোয়া করেন, এবং হচ্ছে তোমার জন্য যে হচ্ছে আল্লাহ মনে করে হচ্ছে তোমার এই যেটা বলে না যে হচ্ছে যে এই জানে দেয় আল্লাহ ছাপ্পর ফায়রে দেয়, এরকম একটা ডায়লগ শুনছো না? মানে ছাপ্পর ফায়রে দেয় মানে কি, মানে একেবারে ঢেলে দেয় আর কি, এরকম একটা অবস্থা। তুমি ওই লেভেলে যাও, ঠিক আছে, পড়ালেখার মাধ্যমে, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে, সব দিক থেকে, ঠিক আছে। তুমি ওইরকম চেষ্টা করো, তুমি ওরকম আল্লাহর কাছে চাও। এখন মনে করো যে আমি অলওয়েজ তোমাদের হচ্ছে যে কথাটা বলছি, একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে কথা, তাই আমি বলতেছি, সেটা হচ্ছে মনে করো যে হচ্ছে আমরা ফার্স্ট টাইম যখন হচ্ছে চান্স পাই নাই, অলওয়েজ আমরা বলি যে হচ্ছে কি আমরা আমাদের কিছু না কিছু ভুল ছিল। এই ভুলের মধ্যে একটা কিন্তু এরকম হইতে পারে যে হচ্ছে তুমি ঠিকঠাক মতো আল্লাহর কাছে চাও নাই, এরকম হইতে পারে, ঠিক না? তো তাহলে তোমার এখন কি করতে হবে, তুমি সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম যেমন করবা, সর্বোচ্চ পরিমাণ আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক আছে। মানে চাইতে চাইতে আল্লাহর বিরক্ত করে ফেলবা, মানে আমি জাস্ট হচ্ছে উদাহরণ দিচ্ছি আর কি, যেন কি যাচ্ছে কোনো রকমে দিলেই তো হয়েছে তোমার আল্লাহ, ঠিক না, সরি, দিলেই তো হইলো, যাচ্ছে দিয়ে দিল, দিয়ে দিলে তুমি তো খুশি, তাই না? আর কেমনি দিচ্ছে আল্লাহ, তোমার হচ্ছে কিভাবে দিচ্ছেন এগুলো তো দেখার দরকার নাই, তুমি আল্লাহর কাছে চাইতে চাইতে এটা তুমি আদায় করে ফেলছো, ব্যাপারটা এরকম। তাহলে তোমার ওই রকম লেভেলের পরিশ্রম করতে হবে,
ওইরকম লেভেলের দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক আছে? নিজে দোয়া করবা, ফ্যামিলি মেম্বারদের নিয়ে সাথে দোয়া করবা। আর বাবা মার কাছে আমাদের দোয়া চাইতে লজ্জা লাগে, সত্য কথা, বিশেষ করে ছেলেদের, কিন্তু তাও বলবা বাবা মারে যে হচ্ছে দোয়া করতে, ঠিক আছে? তাহাজ্জুদ পড়তে বলবা, ঠিক আছে? এগুলো করতে তো লস তো নাই, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মেনটেন করার চেষ্টা করো, ঠিক আছে? আমরা তাহলে হচ্ছে এখানে শেষ করি, আর আমাদের হচ্ছে অন্তর একটা কিছু মনে দেখাবে। 5.0s যে গ্রুপটা, সেই গ্রুপে দেখো 3200 মেম্বার যুক্ত আছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় সেকেন্ড টাইমের ব্যাচ আসলে। এবং তোমরা এখন যে ব্যাচে ভর্তি হবা সেটার নাম হচ্ছে 5.1s। কি নাম? 5.1s, ঠিক আছে? 5.1s টা এই মুহূর্তে এখানে আসতেছে না, তবে তোমরা একটা এই গ্রুপটায় সবাই যুক্ত থাকিও। সেকেন্ড টাইম মেডিকেল সাপোর্ট যেটা, এই গ্রুপটা কিন্তু একটা ফ্রি গ্রুপ, তোমরা সার্চ দিলেই পাওয়া যাবে, ঠিক আছে? এই যে এই গ্রুপটা সেকেন্ড টাইম মেডিকেল সাপোর্ট, এই গ্রুপটায় সবাই যুক্ত থাকিও। এটা একটা ফ্রি গ্রুপ যেখানে তোমরা একটা ভালো সাপোর্ট পাবা। এবং 5.1s যেটা নতুন ব্যাচ, যেটা 16 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এখানে অলরেডি কতজন মেম্বার অ্যাড হয়েছে আমি একটু দেখে বলি। এই মুহূর্তে লাস্ট এখন পর্যন্ত এই গ্রুপে এখন পর্যন্ত 629 জন মেম্বার যুক্ত হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? মানে অলরেডি 600 জন জিএসটির পরে নতুনভাবে আমাদের সাথে ক্লাস শুরু করার শপথ নিছে, বুঝতে পারতেছো? অলরেডি 629 জন ভর্তি হয়ে গেছে। আজকেও প্রায় 40-50 জনের মতো ভর্তি হয়ে গেছে। যাই হোক, তোমরা জয়েন করতে পারো এবং আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। তোমাদের পক্ষ থেকে যদি সর্বোচ্চ চেষ্টাটা থাকে, তাহলে আমরা সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারবো। বলবি আর লাস্ট? না, আর কিছু বলবো না। মেন কথা হচ্ছে ভাই, নিজের জন্য কাজ করো। নিজের জন্য কাজ করলে মানে সবকিছু ভালো কিছু করতে পারবো, ঠিক আছে? এটাই, আর কিছু বলার নাই। নিজে না বুঝলে আর কে বুঝাবে? তো এটাই আমরা সবাই তোমাদের জন্য কি চাই, যে তোমরা যাতে একটা ভালো কিছু করো, তাই না? বেস্ট কিছু একটা করো। তো আমাদের সবার দোয়া তোমাদের সাথে থাকলো। জাস্ট কোনো কিছু ভয় না পেয়ে, হতাশা না নিয়ে এসে চেষ্টা করে যাও, ঠিক আছে? আমরা চাই তোমরা সফলতা পাও। তো এর মাধ্যমে আমরা আমাদের লাইফটা শেষ করলাম। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।